কুরিয়ার কোম্পানির ভুলে সৌদি প্রবাসীদের পাসপোর্টে ওমান দূতাবাসের স্বাক্ষর। বাতিল হলো ৯৯ জনের পাসপোর্ট। বিদেশের মিশনে দক্ষ কর্মকর্তার অভাবকে দুষছে অধিদপ্তর। অস্থির দেশের ভোগ্য পণ্যের বাজার। লাগামহীন পেঁয়াজ, রসুন ও তেলের দাম। সরকারের বেঁধে দেয়া দরের চেয়ে বেশিতে বিক্রি হচ্ছে চিনি। বুকিং রেট বৃদ্ধির অজুহাত ব্যবসায়ীদের। ফিল্মি কায়দায় ভবন বেয়ে গ্রিল কেটে ঘরে ঢুকে চুরি করে টাকা, স্বর্ণালংকার। বিক্রির জন্য আছে নিজের সিন্ডিকেটও। রাজধানীতে নজরুলকে গ্রেফতারের পর পুলিশের তথ্য। কেউ মাতৃত্বকালীন ছুটিতে, কেউ অসুস্থতার কথা বলে বিদেশ। কুমিল্লায় কর্মক্ষেত্রে না আসার তালিকায় ২৭ স্কুল শিক্ষকের নাম। ৫ জন বরখাস্ত সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা। এবং জার্মানি থেকে কাগজপত্রহীন ৮ শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। ২৬ অক্টোবর আসবে অর্ধশত। অপ্রীতিকর ঘটনা এড়াতে যাত্রাপথে থাকবে বিশেষ বাহিনী। ভোরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। পাসপোর্ট ছিল সৌদি প্রবাসীদের, ভুলে সেই পাসপোর্টে স্বাক্ষর করেছে ওমান দূতাবাস। ভুল স্বাক্ষরের খেসারত হিসেবে বাতিল ৯৯টি পাসপোর্ট দেশে ফেরত পাঠানো হলো। এজন্য বিদেশের মিশনগুলোতে দক্ষ জনবলের অভাবকেই দুষছেন পাসপোর্ট অধিদপ্তর। এর মধ্যেই আগামী ১ বছরের মধ্যে বিদেশের ৮০টি মিশনে ই পাসপোর্ট সেবা চালু করতে চায় অধিদপ্তর। সাদাত রহমতুল্লাহর রিপোর্টে বিস্তারিত। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি অন্তত ২ কোটি, যাদের পাঠানো অর্থে দেশ বারবার রেমিটেন্সের শীর্ষস্থান অর্জন করে আসছে। অর্থনীতিতে তৈরি হয় বৈদেশিক মুদ্রা রিজার্ভের রেকর্ড। বিপুল সংখ্যকে জনগোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় সবুজ পাসপোর্ট। পরিচয়ধারী এই পাসপোর্ট নিয়ে দুর্ভোগের শেষ নেই প্রবাসীদের। সাম্প্রতিক সময়ে কুরিয়ার কোম্পানির ভুলে সৌদি প্রবাসীদের পাসপোর্ট চলে যায় ওমানে। ওমানের দূতাবাসও না দেখেই তাতে স্বাক্ষর করে দেয়। এ অবস্থায় পাসপোর্ট ছাড়া চরম বিপাকে রয়েছেন ৯৯ জন প্রবাসী। বাস্তবতা হচ্ছে, গুরুত্বপূর্ণ এই পাসপোর্টের জন্য বিশ্বের ৮০টি মিশনের মধ্যে মাত্র ১৫টিতে রয়েছে নামমাত্র জনবল। দক্ষ কর্মকর্তা না থাকায় দূতাবাসের হাত ধরে রোহিঙ্গাদের হাতে পাসপোর্ট তুলে দেওয়ার মতো ঘটনা যেমন আছে, তেমনি পাসপোর্ট নিয়ে জটিলতায় পড়তে হয় প্রবাসীদের। আমাদের যে ফরেন মিশন যেগুলো আছে সেখানে যারা কাজ করতেছে তাদের সবাই এই বিষয়টা, অর্থাৎ এখানে একটা অভিজ্ঞতার বিষয়। এখানে বর্তমানে আমাদের ২২টা মিশনে আমাদের পাসপোর্ট অধিদপ্তর এবং আমাদের অফিসারগুলো সবগুলো আমাদের প্রশাসন ক্যাডারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আছে। আর বাকি মিশনগুলোতে ফরেন মিনিস্ট্রির লোকজন এই কনসুলার কাজটা করতেছে। এটা গ্র্যাজুয়ালি পাসপোর্ট অধিদপ্তরের লোক কাজ করা যারা অভিজ্ঞ তারাই করা শ্রেয় আমি মনে করি। এমন বাস্তবতায় আবার ১ বছরের মধ্যে বিদেশের সব মিশনেই ই পাসপোর্ট সেবা চালু করতে চায় পাসপোর্ট অধিদপ্তর। প্রশ্ন ছিল, জনবল সংকটে কিভাবে সম্ভব? ৬ মাস থেকে ১ বছরের মধ্যে সমস্ত ফরেন মিশন শেষ করব, এটা আমাদের পরিকল্পনা আছে। এটা শেষ করলে বাংলাদেশের যে ৬৯টা প্লাস এর সাথে ৮০টা যোগ হয়ে গিয়ে সারা পৃথিবীতে সকল ই পাসপোর্ট নেওয়া যাবে। বর্তমানে বিদেশে পাসপোর্ট নিয়ে জটিলতা আছেন প্রায় ২০,০০০-এর বেশি প্রবাসী, যাদের সমস্যা সমাধানে হিমশিম খেতে হয় দূতাবাসগুলোকে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিমানের দুবাই ফেরত ফ্লাইটের টয়লেট যেন স্বর্ণের খনি। উড়োজাহাজের ডাস্টবিন ও টিস্যু বক্সে মিলল ১৪ কেজি স্বর্ণের বার। এবারও কাউকে আটক করতে পারেনি শুল্ক গোয়েন্দা বিভাগ। তাদের দাবি, বিমানের কর্মী ছাড়া এমন চালান আনা সম্ভব নয়। গোয়েন্দাদের দাবি, চোরা চালান রোধে বিমানের কাছ থেকে কখনোই সহযোগিতা পাওয়া যায় না। এ সময় এ ধরনের ঘটনায় ভবিষ্যতে উড়োজাহাজ জব্দের হুঁশিয়ারিও দেওয়া হয়। দুবাই ফেরত বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফ্লাইটটির ২টি টয়লেট যেন স্বর্ণের খনি। প্লাস্টিকের টিস্যুর বক্স কিংবা ময়লার ঝুড়ি, যেখানে হাত দেওয়া হয় সেখান থেকে বের হয়ে আসে স্বর্ণের বার। টয়লেটের চেম্বারের বিভিন্ন পয়েন্ট থেকে বেরিয়ে আসে ৬টি কালো বান্ডিল, যেখানে লুকানো ছিল ১২০টি বার, যার ওজন ১৪ কেজি। মঙ্গলবার বিকেলে দুবাই থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বর্ণের বড় চালান আসছে, এই খবরে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা বিভাগ। কিন্তু বরাবরের মতো এই ঘটনাতেও কাউকে আটক করতে পারেনি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তবে এ ব্যাপারে কোনো সদুত্তরও নেই তাদের কাছে। যদি আমরা ক্রু সহ সব ক্রু অ্যারেস্ট করতে পারতাম তাহলে মনে হয় সেটা ভালোই হতো। বিমান তো ধরেন একটা সরকারি সংস্থা, প্যাসেঞ্জার তারা আনা নেওয়া করে, তো প্যাসেঞ্জার আনা নেওয়াতে আবার যদি কোনো অসুবিধা হয়ে যায়। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, বিমানের কর্মকর্তাদের গ্রেফতার করা সম্ভব হলে চোরাচালান সম্পর্কে আরো তথ্য পাওয়া সম্ভব হতো। আগামীতে উড়োজাহাজ জব্দের হুঁশিয়ারিও দিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের মহাপরিচালক। বিমানের বডি খোলা তো একবার সহজ না, যা হোক আর কি, যারা টেকনিশিয়ান তারা খুলতে পারে,
ওই খুলে ভিতরে ঢুকিয়ে দেয়। বিমান কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছিলাম যে কয়েকটা সেন্সিটিভ প্লেস একটু আমাদেরকে খুলে দিতে, তো তারা দেয়নি। যদি এরকম কন্টিনিউয়াস, যদি এরকম অসহযোগিতা আমরা দেখি, তো আমরা রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণের জন্য আমরা হয়তো সেই পথে যাবো ইনশাল্লাহ। চলতি বছর এখন পর্যন্ত 40 কেজির বেশি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, যার বাজার মূল্য প্রায় 28 কোটি টাকা। এখন ফৌজদারি মামলা হবে, তদন্ত হবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কর্তৃপক্ষ। এদিকে গত 5 বছরে বিমানবন্দরে স্বর্ণ জব্দের 14টি ঘটনায় নাম এসেছে বাংলাদেশ বিমানের। এর মধ্যে করোনাকালেও গত 1 বছরে 40 কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। দেশে আকাশপথে স্বর্ণ চোরাচালানে সবচেয়ে আলোচিত নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চলতি বছরের 22 ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় 150 স্বর্ণের বার আটক করা হয়। 17.5 কেজি ওজনের স্বর্ণের বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা, যদিও আটক করা যায়নি সংশ্লিষ্ট কাউকেই। 29 এপ্রিল রাত 2টার দিকে দুবাই থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমানের বিশেষ ফ্লাইটে অভিযান চালিয়ে মেলে 3.25 কেজি ওজনের 28টি স্বর্ণের বার। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজের একটি সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করে, যার বাজার মূল্য 2 কোটি 6 লাখ টাকা। এরপরও বাংলাদেশ বিমানের উড়োজাহাজের ভেতর অভিযান চালিয়ে ছোটখাটো স্বর্ণের চালান উদ্ধার হয়। 2015 সালে ফেব্রুয়ারিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটের টয়লেট সহ বিভিন্ন স্থানের স্ক্রু খুলে 62.5 কেজি স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যাত্রী নামানোর পর বিমানের বিশেষ স্থান থেকে স্বর্ণ উদ্ধার হওয়ায় এই চোরাচালানের সঙ্গে বাংলাদেশ বিমানের কর্মীরা জড়িত ছিল বলে মনে করে ঢাকা কাস্টমস হাউস। সংস্থাটি 2015 সালের 17 ডিসেম্বর বিমানের ব্যবস্থাপনা পরিচালককে একটি নোটিশও পাঠায়। বিমান কর্তৃপক্ষকে এ ঘটনা তদন্ত করে দোষীদের নামের তালিকা সহ 15 দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হলেও অজানা কারণে তার সুরাহা হয়নি আজও। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের তথ্যমতে 2017 থেকে 2020 সাল পর্যন্ত 17টি স্বর্ণের চালানের 10টি এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। 2013 সালের আগস্টে বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা একটি ফ্লাইটে দেশের ইতিহাসে সবচেয়ে চাঞ্চল্যকর স্বর্ণের চালান উদ্ধার হয়। এয়ারবাস 310 বিমানের কার্গো হোল্ডারে 124 কেজি স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সদস্যরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের আশ্রয়স্থল ভাসানচরকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে জাতিসংঘ। দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তার বিষয়ে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে শরণার্থী সংস্থা UNHCR। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত বছরের 3 ডিসেম্বর থেকে 6 দফায় 18,000-এর বেশি রোহিঙ্গাকে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার বিভিন্ন আশ্রয় শিবির থেকে নিয়ে যাওয়া হয় বহুল আলোচিত নোয়াখালীর ভাসানচরে। দেশীয় 20টির বেশি এনজিও গত 1 বছর ধরে ভাসানচরের রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দিয়ে আসছিল, কিন্তু নানা সমস্যা ও অজুহাত দেখিয়ে বিদেশি কোনো এনজিও কিংবা দাতা সংস্থা ভাসানচরে যেতে রাজি হয়নি। ফলে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের সম্পূর্ণভাবে বাংলাদেশি এনজিও সংস্থার মানবিক সহযোগিতার উপর নির্ভর করতে হতো। এই নিয়ে রোহিঙ্গাদের মধ্যে কিছুটা চাপা ক্ষোভও ছিল। বাসানচর তাসি হিসাবে আর হাম খরচ নাই, আর হাম খরচ কল চাই, হাম খরচ চাই আর খেতে হলা মানে গরিবের 5টা চাই আর দানা দুনা চাই আর মানে কি আর খেতে হলা মানে আল চাষ গরিবাল্লা চাই আর এটা এনজিও নোয়াইয়ের তাহলে এখন আর বানাবাদ তাদের ডাইল খাইলে নইবাদা তাহলে আর তুন কি আর দোয়া মাছ খাবার দোয়া গোসা খাবার সময় দেয়া খাওয়া লোয়া খাবার সময় দোয়া ওষুধ লোয়া খাবার যারা পাও করি আর নিজেরা ধর্ম করি আর নিজেরা চলতাম চাই। নানা শর্ত দিয়ে রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার ক্ষেত্রে প্রথম থেকে বিরোধিতা করে আসছিল বিদেশি এনজিও এবং দাতা সংস্থাগুলো। তারপরও রোহিঙ্গারা সব প্রণোদিত হয়ে ভাসানচরমুখী হলে তারা কিছুটা চাপে পড়ে যায়। শেষে কিছুটা নমনীয় হয়ে জাতিসংঘ ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দিতে রাজি হয়। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন। হবে সমঝোতা স্মারক হবে আগামী শনিবার দুপুর 12টায় মিনিস্ট্রিতে কনফারেন্স হবে। আমি একদিকে সাইন করবো আর একদিকে ইউএনএসসির হেড করবে। এই জিনিসটা অত্যন্ত একটা আশার বাণী নিয়ে আসছে যে রোহিঙ্গারা এতদিন পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের এই যে ভাসানচরে যে আনঅ্যাটেন্ডেড নোটিস অবস্থায় ছিল সেটা এখন তাদের ফোকাসে আসবে এবং তারা সেখানে রোহিঙ্গারা এখন স্থিতিশীল হতে ওখানে এই বিষয়টা অনেক রোহিঙ্গাদেরকে সাহায্য করবে। তারা সেখানে অনাহার বা অভুক্ত থাকার যে একটা সম্ভাবনা ছিল সেটার থেকে এখন তারা পরিত্রাণ পাবে।
বর্তমানে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার 34টি আশ্রয় শিবিরে 12 লাখের বেশি রোহিঙ্গার অবস্থান রয়েছে। এর মধ্যে 1 লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে নিয়ে যেতে চায় বাংলাদেশ সরকার। আর এই 1 লাখ রোহিঙ্গার জন্য আবাসন সহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এই ভাষান্তরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2041 সালের মধ্যে বাংলাদেশ যাবে উন্নত বিশ্বের কাতারে। এজন্য আইন ও প্রশাসনের নবীন কর্মকর্তাদের মাঠ পর্যায়ে গিয়ে জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল সকালে আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে 119 ও 120তম আইন ও প্রশাসনিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী নবীন কর্মকর্তাদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। পরে নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এ সময় জনগণের সেবক হয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি। মাঠ পর্যায়ে যে আপনাদেরকে কাজ করতে হবে জনগণের জন্য, জনগণের সেবক হিসেবে। আমাদের সংবিধানের 7ম অনুচ্ছেদেও কিন্তু এই কথাটা বলা আছে। সাংবিধানিক এই দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করবেন। 75-এর 15ই আগস্টের পর ন্যায় বিচারের জন্য কি কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে সেই স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন নিশ্চিত করতে হবে। আইন ও প্রশাসন কোর্স থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সময়োপযোগী উন্নয়ন প্রশাসন গড়ে তুলে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন। একটি সদ্য স্বাধীন হওয়া যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়ে মাত্র 3.5 বছরে বঙ্গবন্ধু দেশের উন্নয়নে কাজ করলেও সামরিক শাসকরা দেশ ও জনগণের উন্নয়নের চিন্তা করেননি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর যারা ক্ষমতা এসেছিল হত্যা খুব ষড়যন্ত্রের মধ্য দিয়ে, আর মিলিটারি শাসকরা আর যাই হোক তারা হয়তো জৌলুসটা দেখাতে পারে, বিলাসিতা দেখাতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের কি চাহিদা বা মানুষের কি চাহিদা সেই বোধটা তাদের ভিতরে থাকে না। করোনার টিকা সবাই পাবেন বলেও নিশ্চিত করেন সরকার প্রধান। সারা জীবনের সব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবং তিনি জাতিসংঘ সফরের সার্বিক দিক অবহিত করতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। করোনা মহামারীর সীমাবদ্ধতায় দীর্ঘদিন পর সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘ সফরের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে একটি প্রতিবেদন হস্তান্তর করেন সরকার প্রধান। এছাড়া রাষ্ট্রপতিকে দেশে কোভিড টিকাদানের বিষয়েও সার্বিক দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সম্প্রতি এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জন করায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোরের সময় আরও থাকছে, যন্ত্র ও জনবল সংকটে ধুকে ধুকে চলছে নওগাঁর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসক না থাকায় হয় না অস্ত্রোপচার, সেবা বঞ্চিত প্রান্তিক মানুষ। সমাজে বিরূপ প্রভাব ফেলবে ক্লিন ফিট হলেও এমন অনুষ্ঠান প্রচার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি জানান, আগামী বছর থেকে কোনো অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের আগেই রেজিস্ট্রেশন নিতে হবে। এছাড়া নিয়মিত প্রকাশ হয় না এমন 120টি দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল করতে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। ক্লিন ফিট ছাড়া বিদেশি চ্যানেল নয়, তথ্য মন্ত্রণালয়ের এমন শর্তের মুখে ঢালাওভাবে সব বিদেশি চ্যানেলই বন্ধ করে দেয় কেবল অপারেটররা। এতে বর্তমানে ক্লিন ফিট ডে এমন 24টি বিদেশি চ্যানেল দেখা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের দর্শকরা। একসময় বিদেশি চ্যানেল বন্ধের জন্য জোর দেওয়া তথ্য মন্ত্রণালয়কে তাই এখন নতুন চ্যালেঞ্জ নিতে হচ্ছে উল্টো ক্লিন ফিট দেওয়া বিদেশি চ্যানেল চালু করতে। আশার কথা হচ্ছে দেশীয় টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো ও কেবল অপারেটরদের সংগঠন কোঅপ ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাচ্ছে। এর প্রেক্ষিতে 24টি বিদেশি চ্যানেলের পাশাপাশি অন্য চ্যানেলগুলো ক্লিন ফিট দিলে তা সম্প্রচার করা হবে বলে তথ্য মন্ত্রণালয়কে আশ্বস্ত করা হয়েছে। তবে কোনোভাবেই কেবল অপারেটরদের বিজ্ঞাপন সহ চ্যানেল চালাতে দেয়া হবে না বলে জানান তথ্যমন্ত্রী।
তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তালিকা কেবল অপারেটর সহ সবাইকে দিয়েছে, ডিটেলস সংযোগ যারা পরিচালনা করেন তাদেরকে সহ সবাইকে দেওয়া হয়েছে। সে অনুযায়ী অনেকেই শুরু করেছেন, যারা শুরু করেনি তারাও খুব সহসা শুরু করবে। যে সমস্ত চ্যানেল ক্লিন ফিট হবে, যখন হবে তখনই সম্প্রচারের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, কিন্তু তার আগে সময় দেওয়ার পক্ষপাতী আমরা নই। যেসব পত্রিকা দৈনিক প্রকাশ করা হয় না সেগুলো ডিক্লারেশন বাতিলের পাশাপাশি সাংবাদিকতার নামে প্রতারণার বিষয় রোধেও তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানান মন্ত্রী। প্রায় 1300-র উপরে দৈনিক পত্রিকা এখন ডিক্লারেশন আছে। আমরা 400কে চিহ্নিত করেছি যেগুলো বের হয় না, হঠাৎ বের হয়। সেগুলো বন্ধ হলে ওই যে এক ছাপাখানা থেকে 10টা পত্রিকা বের হওয়া, সেটিও বন্ধ হয়ে যাবে। আগামী বছর যারা নতুন করে অনলাইন নিউজ পোর্টাল চালু করতে চায় তাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করতে হবে বলে জানান তথ্যমন্ত্রী। যেগুলো নতুনভাবে বের হবে সেগুলোর কথা বলেছি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। 8 বছর বয়সে চুরি বিদ্যায় হাতেখড়ি, এখন বয়স 25। এই 17 বছর ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি করে নজরুল। হাত দিয়ে গ্রিল ভেঙে বাসা অফিসে চুরিতে পারদর্শী সোহাগকে গ্রেফতারের পর পুলিশ বলছে প্রায় 3000 চুরির কথা স্বীকার করেছে সে। অনায়াসে 10 তলা ভবন বেয়ে উঠতেও পারদর্শী সে। বুলবুল রেজার রিপোর্ট। কোনো কিছুর সহায়তা ছাড়াই যে কোনো ভবন বেয়ে উঠে যেতে পারে নজরুল ইসলাম সোহাগ। বাসা কিংবা অফিসে উঠে মূল্যবান দ্রব্য সামগ্রী চুরি করাই তার পেশা। এই লাইনে তার অভিজ্ঞতা 17 বছরের। গেল 21শে সেপ্টেম্বর রাজধানীর উত্তরার ব্যবসায়ী ওয়াহিদুল হাসানের বাসায় গ্রিল ভেঙে চুরি করে নিয়ে যায় টাকা সহ মূল্যবান সামগ্রী। ড্রয়ারে কিছু টাকা এগুলো নেয়, আরেক রুমে, তারপরে আমার মেয়ের পড়ার রুমে যায়, ওখান থেকে একটা ল্যাপটপ, আমার বাচ্চারা যে রুমে থাকে সে রুমে যায়, সে রুমে গিয়ে ওখান থেকেও টাকা নেয়, কিছু অর্নামেন্টস। এমন বেশ কিছু চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ সন্ধান পায় চক্রটির, যার প্রধান নজরুল ইসলাম সোহাগ। প্রতি মাসে অন্তত 15টি চুরি করে সে। সেই হিসেবে গেল 17 বছরে প্রায় 3000-এরও বেশি চুরির কথা স্বীকার করেছে সোহাগ। চোরাই মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন সামগ্রী বিক্রির জন্য রয়েছে তার নিজস্ব সিন্ডিকেট। দেখা গেছে রাত্রেবেলা দারোয়ান যদি ঘুমায় থাকে তাহলে দেখা উইঠা বারিন্দাতে বা ডাইনিং রুম দেয়া গ্রিল ব্যাগা করে তারপর ঢুইকা যদি ঘুমায় থাকে তাহলে চুরি করা যায়, আর যদি ঘুমায় না থাকে তাহলে চুরি করতে পারে না। পুলিশ বলছে এসব গ্রিল কাটা চোরদের নিয়ন্ত্রণ করতে গিয়ে তাদের হিমশিম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যারা এই চুরিতে আমার এইগুলো করে তারা অধিকাংশই ভাসমান মানুষ। জন্ম হয়েছে কোথাকার নোয়াখালী জাহাজজার সরে অথবা বরিশালের ভাঙা একটা জায়গাতে, সেখান থেকে ভেসে ভেসে শহরে এসে রাস্তায় থাকে, রাস্তায় ঘুমায়, এরা অপরাধ করে আবার রাস্তায় মিলিয়ে যায়। তো এইগুলো কতগুলো মৌলিক সমস্যা যেগুলোর জন্য এদেরকে ট্র্যাক ডাউন করা আমাদের জন্য অনেকাংশে কঠিন হয়ে যায়। সোহাগ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। সে কতগুলো চুরি করেছে এটার হিসাব সে নিজেও জানে না। বুলবুল রেজা, সময় সংবাদ। এদিকে মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর রোহিঙ্গা ক্যাম্প এবং সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে। যারা মেরেছে আমরা তাদের বার করব, আইডেন্টিফাই করব এবং তাদের শাস্তি দেব, যাতে আর এই ধরনের দুর্ঘটনা আর কখনো না হয়। আর এমনিতে রোহিঙ্গারা যারা আছেন তাদের আমরা ফুললি প্রোটেকশন দিচ্ছি। আমাদের প্রোটেকশনের পরিমাণ আরও বেড়েছে। সো উই হোপ, এবং এই বর্ডারগুলো আমরা টাইটেন করব। 5 দিনমজুরের অ্যাকাউন্টে 2,46,00,000 টাকা। সরকারি টাকা আত্মসাৎ করতেই গাজীপুরের শ্রীপুর উপজেলা হিসাব রক্ষণ অফিসের কয়েকজন কর্মকর্তা তাদের অ্যাকাউন্টে টাকাগুলো পাঠায়। পরে ওই কর্মকর্তারাই টাকা তুলতে গেলে সন্দেহ হয় ব্যাংক ম্যানেজারের। ধরা পড়ে প্রতারণার বিষয়টি। করোনায় গরিব অসহায়দের 1 লাখ টাকা করে দিচ্ছে সরকার, এজন্য দরকার ব্যাংক হিসাব। কুড়িগ্রামের 5 দিনমজুরকে এমন প্রলোভনে ফেলে গাজীপুর শ্রীপুর উপজেলার হিসাব রক্ষণ অফিসের কর্মচারী স্বপন। 5 জনের নামে খোলে অ্যাকাউন্ট, তাদের কাছ থেকে নেওয়া হয় 1000 করে টাকা। শ্রীপুর উপজেলা হিসাব রক্ষণ অফিসের ভুয়া অ্যাডভাইসের মাধ্যমে বিধবা ফুলমণি, কমল, প্রভাস, রঞ্জিত ও সুবলের অ্যাকাউন্টে টাকাও যায়, কিন্তু সেই টাকার পরিমাণ 1 লাখ বা 2 লাখ নয়, 40 থেকে 50 লাখ করে, যে টাকার কথা জানতেনও না তারা। এরপর ওই টাকা তুলতে যায় হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তারা।
খোঁজ নিয়ে ব্যাংক জানতে পারে দিনমজুরের অ্যাকাউন্টে টাকাগুলো রয়েছে। তাতেই সন্দেহ হয় ব্যাংক ম্যানেজারের। স্থগিত করা হয় লেনদেন। এ ঘটনায় মামলা করা হয়। যে মামলায় নিরপরাধ ৫ দিনমজুর সহ ৯ জনকে আসামি করা হয়। ৪ জুলাই কুড়িগ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। ৩ মাস ধরে তারা কারাগারে। বুধবার উচ্চ আদালতে হয় তাদের জামিন শুনানি। ১ বছরের জন্য জামিন দিয়ে আদালত জানতে চান লুটপাটকারীদের পরিবর্তে সাধারণ কৃষকদের কেন ফাঁসানো হলো। যখন সোনালী ব্যাংকে টাকাটা ড্র করতে গেছে তখন ম্যানেজার সাহেব খবর নিলেন যে এরা তো দিনমজুর, এদের কাছে এত টাকা কেমন করে আসলো। তখন তাদের সঙ্গে কথা বলে দেখা যায় যে তারাই টাকা সম্পর্কে কিছুই জানে না। এখানে 164 স্টেটমেন্ট আছে, এই আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা এই ঘটনার সাথে প্রকৃত অর্থই জড়িত কিনা সেটি কিন্তু তদন্তকারী সংস্থা বের করবে। আইনজীবীরা বলছেন সরকারি টাকা আত্মসাৎ করতেই হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তারা দিনমজুরদের ফাঁদ হিসেবে ব্যবহার করেছেন। তবে ব্যাংকের সচেতনতায় সেটি রক্ষা করা গেছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আচার বলে সৌদিগামী আবুল বাশারের ব্যাগে ইয়াবা ঢুকিয়ে দেয় বিমানবন্দরের এক পরিচ্ছন্নতা কর্মী। সেই ইয়াবার কারণে ২০ বছরের জেল হয় তার। এখন স্বামীর মুক্তি চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বাশারের স্ত্রী। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পরিচ্ছন্নতা কর্মী নূর মোহাম্মদকে গ্রেফতার করলেও ৪ দিনের মাথায় জামিনে বের হয়ে গেছেন। গত ১২ মার্চের সিসিটিভি ফুটেজে দেখা যায় সৌদিগামী আবুল বাশারের ব্যাগে কিছু একটা ঢুকিয়ে দিচ্ছে বিমানবন্দরের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা নূর মোহাম্মদ। প্যাকেটটি সৌদি আরবে নিয়ে যেতে বাশারকে অনুরোধ করে সে। তার অনুরোধে নেয়ার পর সৌদি বিমানবন্দরে তল্লাশিতে আবুল বাশারের ব্যাগে মিলে ৫,০০০ ইয়াবা। ইয়াবার মামলায় গত মাসে ২০ বছরের কারাদণ্ড হয় বাশারের। গ্রেফতারের ২১ দিন পর স্ত্রীকে ফোন করে পুরো ঘটনা জানায় বাশার। উনি জিজ্ঞাসা করছে যে আপনার এটার মধ্যে কি, পরে বলল যে আচারের কথা বইলা, পরে বলছে যে আপনি একটু খুইলা দেখান। পরে কয় যে এটা তো ভালো করে প্যাকেট করা, আমি আপনাকে কিভাবে দেখাবো, আর মানুষের কথা কি আপনি বিশ্বাস করেন না। পরে আমার হাজব্যান্ডের ফ্লাইটের সময় হয়ে গেছে, উনি আর কারোরে কিছু বলতে পারে না, উনি চলে গেছে এখান থেকে। ১৩ এপ্রিল বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন রাবেয়া। নড়ে চড়ে বসে প্রশাসন। সিসিটিভি ফুটেজ দেখে একে ট্রেডার্সের সুপারভাইজার নূর মোহাম্মদকে গ্রেফতার করে এপিবিএন। যদিও গ্রেফতারের ৪ দিন পরই জামিনে বের হয়ে যায় সে। এদিকে নিরপরাধ স্বামীর মুক্তির দাবিতে সন্তান কোলে নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরছেন বাশারের স্ত্রী রাবেয়া। প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন তিনি। মন্ত্রী জানিয়েছেন বাশারের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাংলাদেশি দূতাবাসকে বলা হয়েছে। সাজা বাতিল চেয়ে আপিলের প্রস্তুতি চলছে। মন্ত্রী আশ্বাস দিয়েছে যে হ্যাঁ ইনশাল্লাহ আশা করি কাজটা হবে। ৪ মাসের ছুটি শেষে গত ১১ মার্চ রাতে কর্মস্থল সৌদি আরবে ফিরছিলেন বরিশালের আবুল বাশার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার প্রকোপ কমলেও ডেঙ্গু ও ঋতু পরিবর্তনজনিত জ্বরে নাকাল শিশুরা। জেলা থেকে জেলা ঘুরে অভিভাবকরা ছুটছেন বিভাগীয় শহরের হাসপাতালে, তবুও মিলছে না শয্যা। এদিকে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে অক্টোবর জুড়ে ডেঙ্গুর প্রকোপ থাকার আশঙ্কা বিশেষজ্ঞদের। ৪ মাস বয়সী জাওয়াদ ঠান্ডাজনিত সমস্যায় ভুগছে প্রায় ১ মাস ধরে। তবে ৭ দিন আগে হঠাৎ করে বেড়ে যায় জ্বর, সঙ্গে কাশি সহ আরও কিছু উপসর্গ। অবশেষে কোনো উপায় না পেয়ে অভিভাবকেরা ছুটে আসেন ঢাকা শিশু হাসপাতালে। প্রথমে তো ঠান্ডা, তারপরে কাশি। বিগত ১ সপ্তাহ যাবত জ্বর ছিল, তা এখন জ্বরটা নেই কিন্তু ঠান্ডা কাশিটা আছে। প্রায় একই সমস্যা ৯ বছর বয়সী শিশু জান্নাতির। ৬ দিনের জ্বরে নাকাল শিশুটির চিকিৎসা চলছে ঢাকা শিশু হাসপাতালে। তবে এখনও কাটেনি শারীরিক দুর্বলতা। থেমে থেমে জ্বর আসলেও চিকিৎসকরা বলছেন কেটে গেছে শঙ্কা। রাতে পেট ব্যথা হয় বেশি, আর কাশিটা দিনেও থাকে রাতেও থাকে। বিশেষজ্ঞদের ধারণা, বিগত বছরগুলোর অভিজ্ঞতা সবকিছুকেই ভুল প্রমাণিত করে এখনও সমান তালে দাপিয়ে বেড়াচ্ছে এডিস। রাজধানীর শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের এই দৃশ্যই সেদিকে ইঙ্গিত দিচ্ছে।
14 মাস বয়সী খালিদ বিন ওয়ালিদ ডেঙ্গুতে আক্রান্ত হয় কুষ্টিয়ায়। কুষ্টিয়া সদর হাসপাতালে 3 দিনের চিকিৎসায় অবস্থার উন্নতি না হওয়ায় শিশুটির ঠাঁই হয় ঢাকা শিশু হাসপাতালে। হঠাৎ করে পায়ে হাতে র্যাশ বের হয়েছিল, ভিতরে কফ জমে আছে এবং শ্বাস নিতে একটু কষ্ট হয়। চিকিৎসকরা বলছেন করোনার প্রকোপ অনেকটাই কমে গেলেও শিশুদের জন্য শঙ্কা ডেঙ্গু ও ঋতু পরিবর্তন জনিত জ্বর। এ সময় অভিভাবকদের করা যাবে না শিশুর যত্নে কোনো প্রকার অবহেলা। আমরা এই মুহূর্তে দুটো জিনিস দেখছি যে ঘরে ঘরে আপনার ভাইরাল ফিভার আসছে, আবার ডেঙ্গু জ্বর আছে। যত্নটা হবে যে স্পেসিফিক্যালি যাতে ডেঙ্গু না হয়। ঢাকা শিশু হাসপাতালে বর্তমানে রোগীর চাপ এতটাই বেশি যে প্রতিদিনই অনেক অভিভাবকদেরকে ফিরে যেতে হচ্ছে শয্যা ফাঁকা না পেয়ে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরের হাসপাতালগুলোতে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও খিঁচুনিতে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। শয্যা খালি না থাকায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বারান্দায়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে তাদের। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। বুধবার সকালে ফেনীর এই 250 শয্যার জেনারেল হাসপাতালের শিশু বিভাগে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও খিঁচুনিতে আক্রান্ত শিশুদের ভিড় ছিল এমন উপচে পড়া। এই চিত্র সপ্তাহখানেক ধরেই। শিশু বিভাগের নির্ধারিত 26টি শয্যার বিপরীতে এই মুহূর্তে রোগী ভর্তি রয়েছে 70 জন। শয্যার অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বারান্দা ও করিডোরে। জ্বর ছিল তো এই জন্য আনছে খিঁচানি, জ্বরের সাথে খিঁচানি উঠছে, ঠান্ডা লাগছে তো এই বুকে কফ জমে গেছে, এরপরে ভর্তি করাইছে, সিট পাই নেই, এখন নেচে আছে, নেচে নিয়ে চিকিৎসা করতেছে। কাজ ঠান্ডে তার টান এ নিয়ে আসছি, দিদিকে বলছি একটা সিটের জন্য সিট দেন না। এর হওয়ার 2 দিন নিচে থাকার পরে এর হরে বাড়া দিয়ে তো এটা সিটে উঠছি। 500 টাকা দিয়ে সিট উড়েছি গিয়ে বেরিয়ে রান্নার সামনে। জ্বর আজ কতদিন জ্বর, জ্বর কমে না। এদিকে চিকিৎসা নিতে আসা শিশু রোগীদের স্বজনরা ক্ষোভ জানালেন হাসপাতালের নানা অনিয়ম আর ভোগান্তির অভিযোগ করে। ওষুধ বাইরে থেকে কিনা লাগা, এখানে কিছু দে, আজকে দেখতেছি অনেক ইঞ্জেকশন দিতেছে, মানে ওরকম ইঞ্জেকশন পুরোপুরি দেন আর কি। পানি না পানি কিনে আনার লাগের, এখানে মুখ ধুতে পারি না, বাথরুমে যেতে পারি না। শুধু শিশুরা নয়, মৌসুম পরিবর্তনের কারণে জ্বর, সর্দি, কাশি সহ বিভিন্ন রোগে সব বয়সী মানুষই আক্রান্ত হচ্ছে। এতে তেমন আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানালেন চিকিৎসকরা। শিশু ওয়ার্ডে প্রায় উপচে পড়া ভিড় এবং আমরা ধারণ ক্ষমতার প্রায় 3 থেকে 4 গুণ রোগীকে এখানে সেবা দিচ্ছি। সীমিত ব্যবস্থাপনার মধ্যেই আমাদের সেবার সর্বোচ্চটুকু দিয়ে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে হাসপাতালটির 250 শয্যার বিপরীতে এ পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন 413 জন, যার মধ্যে ফ্লু কর্নারে রোগী ভর্তি আছেন 60 জন। এদের 57 জন করোনা সাসপেক্টেড, 3 জন পজিটিভ আর আইসিইউতে আছেন 4 জন। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। ডাক্তার সহ প্রয়োজনীয় অবকাঠামোর সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সরকারি হাসপাতালে 350 চিকিৎসক পদের বিপরীতে আছেন মাত্র 72 জন। যন্ত্রপাতির অভাবে অনেক উপজেলার হাসপাতালে হয় না অপারেশন। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসকরা হাসপাতালে যোগদানের কিছুদিন পরে নানা কারণ দেখিয়ে তৃণমূলের হাসপাতাল ত্যাগ করেন। স্বাস্থ্য বিভাগ বলছে স্বল্প জনবলে বিপুল সংখ্যক মানুষকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। জেলার সীমান্তবর্তী পাতার ইউনিয়ন থেকে সন্তান প্রসব করতে আসা কোহিনুর বেগম সাপাহার সরকারি হাসপাতাল থেকে তাকে রেফার করায় বেসরকারি হাসপাতালে সেবা নিতে ছুটছেন। কোহিনুরের মতো অনেকেই নানা সমস্যা নিয়ে তৃণমূলের সরকারি হাসপাতালে আসলেও সংকটের কারণে সেবা বঞ্চিত হচ্ছেন। যন্ত্রপাতি ও জনবলের অভাবে বন্ধ আছে জরুরি অপারেশন। হাসপাতালে যোগদানের কিছুদিন পরই নানা কারণ দেখিয়ে চলে যাওয়ার অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে। এই জরুরি বিভাগে আসলে আর কোনো রকম একটু কিছু চিকিৎসা একটু করে বলবো যে রাজশাহী চলে যান। বেসরকারি কোনো ক্লিনিকে যাচ্ছে, তখন সেখানে আমাদেরকে অনেক টাকা ব্যয়বহুল এবং ওরা আর কি জোরপূর্বকভাবে যে কোনো জিনিস, একটা এক্সিস যদি 250 টাকা হয়, ওনাদের কাছে গেলে 500, 550, 600 টাকা পর্যন্ত আদায় করে। যে 2-4 জন ডাক্তার বিভিন্ন জায়গা থেকে আসে, তারা কিছুদিনের মধ্যে বিভিন্ন অজুহাতে এখান থেকে বদলি হয়ে অন্যত্রে চলে যায়। প্রান্তিক মানুষের ভরসা সরকারি হাসপাতালগুলো চলছে নানা সংকটে ধুকে ধুকে। অবকাঠামো সহ রয়েছে বিপুল সংখ্যক চিকিৎসক সংকট। স্বল্প জনবলের কারণে হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা সুষম সেবা না পাওয়ার অভিযোগ করছেন। যন্ত্রপাতি নাই, ডাক্তারও নাই, চিকিৎসা অভাবে মানুষ
দুর্ভোগ চেষ্টা করেছে। আমি এখানে কোনো বেড পাই নাই, তারপরে আপনার হলো আমাকে এই ফ্লোরে এখানে দেওয়া হয়েছে। জনবল সংকটে বাড়তি রোগীর সেবা দিতে চরম বেগ পেতে হচ্ছে সরকারি চিকিৎসকদের। অন্যদিকে বারবার তাগিদ দেওয়া হলেও সমস্যার সমাধান না পাওয়ার অভিযোগ জেলার স্বাস্থ্য বিভাগের। অল্প সময়ে বেশি সংখ্যক রোগীকে চিকিৎসা দিচ্ছে, তো এই ক্ষেত্রে যদি কিছু চিকিৎসক আমাদের এখানে আরো বৃদ্ধি পেত তাহলে আমরা রোগীদেরকে আরো সুষ্ঠুভাবে চিকিৎসাটা দিতে পারতাম। যে পদগুলো শূন্য আছে সেগুলো থাকা সত্ত্বেও স্থানীয় যারা ম্যানেজার যারা আছেন তাদের জনবল পুনর্বিন্যাস করে সেবাগুলো দেওয়া যাচ্ছে। 42তম বিসিএস এর মাধ্যমে আরো 4000-এর মতো চিকিৎসক চূড়ান্তভাবে সুপারিশকৃত হয়েছে স্বাস্থ্য ক্যাডারে যোগদান করার জন্য। আমরা আশা করছি যে খুব শিগগিরই তারা আমাদের হাতে আবার পদায়িত হবে। স্বাস্থ্য বিভাগ জানায় জেলার 11টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে 275 জন চিকিৎসক পদে কর্মরত আছেন 72 জন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ভোরের সময় আরো থাকছে। 2 যুগেও জামালপুরের মেলান্দহে নির্মাণ হয়নি সেতু। বাঁশের সাঁকো পারাপারে প্রায়ই ঘটে দুর্ঘটনা। দুর্ভোগে 30 গ্রামের হাজার হাজার মানুষ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। বাণিজ্য বিভাগের এই ইউনিটে প্রতি আসনে লড়ছেন 72 জন শিক্ষার্থী। যথাসময়ে ভর্তি কার্যক্রম শুরু করার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। এদিকে দ্রুত সব প্রক্রিয়া শেষে ক্লাস শুরু করা হবে বলে জানিয়েছেন উপাচার্য। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। বিভিন্ন জেলা থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের পদচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বুধবার ভর্তি পরীক্ষার শেষ দিনে অনুষ্ঠিত হয়েছে বি ইউনিটের পরীক্ষা। বাণিজ্য বিভাগের এই ইউনিটটিতে প্রতি আসনে লড়েছে 72 জন পরীক্ষার্থী। 8টি বিষয়ে 560টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন 39,895 জন শিক্ষার্থী। সকাল থেকে 3 শিফটে অনুষ্ঠিত হয় বি ইউনিটের পরীক্ষা। দ্রুত সময়ের মধ্যে সব পরীক্ষা শেষ করে ভর্তি কার্যক্রম শুরু করার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের থাকার ব্যবস্থা করছে এবং মেয়েদেরকে হলে রাখছে, মানে তাতে সবাই হচ্ছে অনেকটাই খুশি। প্যাটার্নটা আলহামদুলিল্লাহ খুবই ভালো করছে, আর সবকিছু মিলে মোটামুটি একটা আশা রাখা যায়। পরীক্ষা সবাই মোটামুটি ভালো দিয়েছে, এখন দেখি কি হয়। যারা টিকবে তাদের টাইম মতো তাদের ভর্তি এবং ক্লাস এটা আমি প্রত্যাশা করছি। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, দ্রুততম সময়ে ফলাফল ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 10-11 তারিখ থেকে বিভিন্ন ফ্যাকাল্টি তাদের সুবিধা অনুযায়ী তাদের পরীক্ষার রেজাল্টগুলো দেওয়া শুরু করবে। তারই ধারাবাহিকতায় আমরা 1 ডিসেম্বর থেকে এই প্রথম বর্ষের আমরা ক্লাস শুরু করে ফেলব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে আবেদন করেছিলেন 1,27,647 জন শিক্ষার্থী। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন ভোরের সময়। Regal dressing table, elegant shop design, perfect lacquer finishing. Regal furniture, furnish your dream. মাতৃত্বকালীন ছুটির কথা বলে বিদেশ চলে গেছেন কুমিল্লার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের 7 জন শিক্ষক। তাদের 5 জনকে বরখাস্ত ছাড়াও 2 জনের বিরুদ্ধে চলছে বিভাগীয় মামলা। এছাড়া আরও 20 জন শিক্ষকের বিরুদ্ধে কর্তৃপক্ষকে না জানিয়ে বিদেশ গমন, অন্য চাকরিতে যোগদান এবং বিদ্যালয়ে অনুপস্থিতির অভিযোগে নেওয়া হয়েছে বিভাগীয় ব্যবস্থা ও মামলা। বাহার রায়হানের তথ্য ও চিত্রের রিপোর্ট। কুমিল্লার বড়িচং উপজেলার মাশরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস 2019 সালে কয়েকদিনের ছুটির কথা বলে আর আসেননি স্কুলে। পরে খোঁজ নিয়ে জানা গেছে তিনি আমেরিকায় পাড়ি জমিয়েছেন। এবছরের এপ্রিলে তাকে চাকুরিচ্যুত করে শিক্ষা বিভাগ। মাতৃত্বকালীন ছুটি, সাময়িক অসুস্থতা কিংবা কর্তৃপক্ষকে না জানিয়ে কর্মক্ষেত্রে অনুপস্থিত এমন 27 জন শিক্ষককে সম্প্রতি খুঁজে বের করে কুমিল্লার শিক্ষা বিভাগ। তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে বিভাগীয় ব্যবস্থা, বরখাস্ত সহ মামলা। অব্যাহতিতে তাহলে আমি একটা শিক্ষক পাবো, আর সে যদি জয়েন করে তাও আমার একটা শিক্ষক আসবে। 5 জনের 2 জন ছুটিতে আছে, হ্যাঁ, তারপর 3 জন আমরা ক্লাস নিতে হিমশিম খাচ্ছি। প্রধান শিক্ষক উনি তো বেশিরভাগই অফিসের কাজে দৌড়দৌড়ি করে, এখন মাত্র আমরা 2 জন শিক্ষক আছি। যেসব শিক্ষক অনুপস্থিত থাকবেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে শূন্যপদ পূরণ করা দরকার বলে মনে করেন এই শিক্ষাবিদ। একটি প্রতিষ্ঠান যদি কারো কারণে ক্ষতিগ্রস্ত হয়, যাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যায়, অথবা সংশ্লিষ্ট ব্যক্তিকে সেখানে তলব করে, অথবা তার বিষয়গুলো অবহিত হয়ে, অথবা তাকে আইনের আওতায় এনে এই বিষয়টির একটি ফায়সালা করে প্রয়োজনে তার জায়গায় নতুন শিক্ষক নিয়োগ দেওয়া। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, কোনো শিক্ষকই কর্মক্ষেত্রে না এসে চাকরিতে বহাল থাকতে পারবেন না। 7 জন শিক্ষককে আমরা বিদেশ যাওয়ার অপরাধে তাদেরকে প্রয়োজনীয় তদন্ত করে তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা বরখাস্ত করেছি
এবং যে সমস্ত শিক্ষকরা দীর্ঘদিন অনুপস্থিত আছে তাদের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করছি। জেলায় 2106টি প্রাথমিক বিদ্যালয়ে 14,832 জন শিক্ষক রয়েছেন। এদের মধ্যে 68% নারী শিক্ষিকা। সময় সংবাদ, কুমিল্লা। শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক স্লোগানে মাদারীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, 1994 সাল থেকে প্রতি বছর এনজিওর মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হচ্ছে, সেজন্য তারা সরকারিভাবে দিবসটি পালনের দাবি জানান। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। শিমুলিয়া বাংলা বাজার ও শিমুলিয়া মাঝের কান্দি রুটে দীর্ঘ 5 মাস পর আবারও স্পিড বোট চলাচল শুরু হয়েছে। এতে দারুণ খুশি চালকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল। সাদিয়া, এই যে স্পিড বোট যেটি চালু হবার কথা, সেগুলো কিন্তু চালু হওয়ার কথা শুনেই লোকজন আসতে শুরু করেছেন এবং আপনি দেখছেন যে এই ঘাটে কিন্তু যে পুরো ভর্তি থাকে লোকজন এবং অনেকেই কিন্তু এসে খোঁজ নিচ্ছেন যে কখন চালু হবে। তো বিআইডব্লিউ টিএ বলছে যে তারা চালু করার প্রক্রিয়ায় রেখেছেন এবং এই যে স্পিড বোট এখান থেকে যে গেল প্রায় 157 দিন বন্ধ, সেই 157 দিন বন্ধ থাকবার কারণে কিন্তু এই যে এই আজকে এক ব্যক্তি এখানে চলে আসছেন কবুতর নিয়ে এবং তিনি বলছেন যে কবুতর মুক্ত করে দিবেন যেহেতু আজকে এই স্পিড বোট চালু হচ্ছে। এবং তিনি বলছেন যে এইখানে এই দীর্ঘ সময়টায় স্পিড বোট কারণে নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয়। এখানে যারা রয়েছেন যে এই পেশার সঙ্গে তাদের যেমন সমস্যা হয়, পাশাপাশি এখানে অনেক জরুরি কাজে পদ্মা পাড়ি দেবার চেষ্টা যাদের রয়েছে তাদের জন্য আরও বেশি চ্যালেঞ্জ। কিছুক্ষণ আগে একটি পরিবার এসছেন, বাগেরহাটে যাবেন, তাদের পরিবারে একজন স্বজন মারা গেছেন, সেই স্বজনকে দাফন করবার জন্য দ্রুত পৌঁছাতে হবে বাগেরহাট। সে কারণে তারা কিন্তু অপেক্ষা করছিলেন যে স্পিড বোর্ডে উঠবেন, কিন্তু এখানে এখনো পর্যন্ত কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে চালু করেনি। বিআইডব্লিউ টিএ বলছে যে এই পর্যন্ত 109টি স্পিড বোটের কাগজপত্র সম্পন্ন হলেও এখানে কিন্তু 29টি কাগজপত্র এসে পৌঁছেছে এবং সেই 29টি হচ্ছে বাংলাবাজার প্রান্তের মালিকানায়। এবং এইখানে যেই শিমুলিয়া ঘাট, সেখানে 57টি স্পিড বোটের কাগজপত্র সম্পন্ন হয়েছে, সেগুলো ঢাকা থেকে যাতে হয়তো 9:30 বা 10টা বা 11টা বাজবে এরকমটা তাদের ধারণা। এবং পাশাপাশি মাঝিরকান্দি যে ঘাট রয়েছে সেখানে কিন্তু 23টি স্পিড বোট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। পাশাপাশি তাদের যে টাইম যেই চলাচলের জন্য রোড পারমিট এবং সেই কাজগুলো কিন্তু সম্পন্ন হয়ে আছে তারা বলছেন। এবং এই শিমুলিয়া থেকে মাঝিরকান্দি এবং শিমুলিয়া থেকে বাংলা বাজার এই দুটো রোডেই কিন্তু একযোগে এই স্পিড বোট চালু হবে। আপনি জানেন যে গেল 3 মে যে একটি দুর্ঘটনা ঘটেছিল এই যে সার্বিক লকডাউনের সময়, তখন কিন্তু 26 জনের প্রাণহানি ঘটনা ঘটে এবং যে চালাচ্ছিলেন সেই চালক কিন্তু মাদকাসক্ত ছিল। এইসব কারণে কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল স্পিড বোট চলাচল। এবং এই পর্যন্ত যেসব চালকদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে তাদের মধ্যে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে ডোপ টেস্টে 9 জনের কিন্তু মাদকাসক্তের প্রমাণ মিলেছে, সেই 9 জনকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এবং এই পর্যন্ত সংশ্লিষ্টরা বলছেন যে 130 জনের মতো যে চালক তাদের কিন্তু লাইসেন্স প্রদান করা হয়েছে। তবে যে স্পিড বোটের সংখ্যা এখানে কিন্তু 450 মতো স্পিড বোট চলাচল করতো। এরই মধ্যে যে এই দীর্ঘ 5 মাসের বেশি সময় বন্ধ, এই সময় কিন্তু অনেক স্পিড বোট মালিকরা বিক্রি করেছেন বা এগুলো অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এবং এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি একটি জটিল প্রক্রিয়া। তারা বলছিলেন যে এখানে কোনো স্পিড বোটের রেজিস্ট্রেশন সম্পন্ন ছিল না, সেই কারণে যে বিআইডব্লিউটি এর এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া যাবার জন্য অনেক রকম যে তাদের পদক্ষেপ সেগুলো কিন্তু অবলম্বন করতে হয়েছে। এবং এরই মধ্যে কিন্তু যেই কাজটি হয়েছে যে এই যে যেই চালকদেরকে লাইসেন্স প্রদান করা হয়েছে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ
উদ্বোধনের পর তাদের পরীক্ষা নেওয়া হয়েছে। এরপরে কিন্তু তাদেরকে এই স্পিডবোট চলাচলের জন্য যে ছাড়পত্র সেটি দেওয়া হয়। এবং এখানে যেই স্পিডবোটগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু 40 সিসি থেকে 200 সিসি পর্যন্ত রয়েছে। এবং সেই 200 সিসি যে স্পিডবোট সেগুলো কিন্তু সংশ্লিষ্টরা বলছেন যে এখনো পর্যন্ত 12 জন করে যাত্রী নেওয়ার সুযোগ রয়েছে। এবং এই 12 জন করে যাত্রী নেওয়ার সুযোগের কারণে বড় স্পিডবোটগুলো যেগুলো রয়েছে সেগুলো মালিকরা আপত্তি জানিয়েছেন। এবং তারা বলছেন যে এই কাগজপত্রগুলো চলে আসার পরে যত দ্রুত সময়ে চালু করা যায় সেটি তারা করবেন। এবং এইটি চালু হওয়ার মধ্য দিয়ে এই এলাকার যে দীর্ঘ সময়ের একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ অবসান ঘটবে। এবং এটি কিন্তু শুধু দিনের বেলায় চলাচল করবে, আগের মতোই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত। এবং আপনি জানেন যে শিমুলিয়া বাংলাবাজার রুটে কিন্তু সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে দিনের বেলায়, এবং এখানে 87টি লঞ্চও চলাচল করছে। এই ছিল এখানকার সবশেষ। শিমুলিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। জামালপুরের মেলান্দহের নয়াপাড়া খালের ওপর সেতু না থাকায় ভোগান্তিতে 30 গ্রামের হাজার হাজার মানুষ। সেতুর জায়গায় বাঁশের সাঁকোর ওপর দিয়ে 24 বছর ধরে চলাচল করছেন স্থানীয়রা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাদের দাবি একটি সেতু, তবে শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। জামালপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 1997 সালের বন্যায় ভেঙে যায় মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া খালের সেতুটি। এরপর নিজেদের অর্থায়নে সেখানে একটি বাঁশের সাঁকো তৈরি করেন স্থানীয়রা। 24 বছরেও এখানে তৈরি হয়নি আর কোনো সেতু। এলাকাবাসীর অভিযোগ, সাঁকোর উপর দিয়ে চলছে অটোরিকশা, মোটরসাইকেলের মতো যানবাহন। ভোগান্তি আরও বাড়ে মুমূর্ষু রোগী ও কৃষিপণ্য পরিবহনে। দুর্ঘটনা ঘটছে প্রায় প্রতিদিন, প্রাণও গেছে কয়েকজনের। বিষয়টি জনপ্রতিনিধিদের জানানো হলেও কাজ হয়নি। আমার স্ত্রী অসুস্থ, তাই নিয়ে যেতে পারি না, আমার মা পার করে নিয়ে যেতে পারি না, এই ব্রিজে চলতো। খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের মানুষের। এই যে গাড়ি ঘোড়াতে আসে একটা জাঙ্গা সাঙ্গাটা বদলি হয় নাকি, আল্লাহর 30 দিন এই অবস্থাটা। বারংবার অনেক পত্রিকা বা অনেক কিছুতে লেখালেখিও হয়েছে, বাট কর্তৃপক্ষের চোখে কোনোভাবেই পড়তেছে না। অসুস্থ মানুষ হইলে, একটা ডেলিভারি রোগী হইলে মনে করেন যে কান্দা করে নিয়ে লাগে, এই যে গাড়ি পার করে গেলে ভেঙে ছিঁড়ে পড়ে জায়গায়, আর আগে 3টে গাড়ি পড়ে গেল, অনেক ক্ষতি। সেতুর বিষয়ে স্থানীয় সংসদ সদস্য কাজ শুরু করেছেন বলে জানান স্থানীয় চেয়ারম্যান। অতি সম্প্রতি হয়তো এস্টিমেট করে এটা আবার এই টেন্ডার প্রক্রিয়া কমপ্লিট করতেছে, এই প্রক্রিয়ায় আছে। আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একটা কাঠের সাঁকো দিয়ে দেখা যাচ্ছে এলাকাবাসী পার হচ্ছে, জনদুর্ভোগ হচ্ছে। ডিসি স্যারের মাধ্যমে যত দ্রুত সম্ভব আমি প্রশাসনিক ব্যবস্থা নিব, যাতে এলাকাবাসীর এই জনদুর্ভোগ এটা লাঘব হয়। স্থানীয় 2 ইউনিয়নবাসী ছাড়াও প্রতিদিন সাঁকোটি ব্যবহার করেন ইসলামপুর, মেলান্দহ এবং মাদারগঞ্জ উপজেলার 10 থেকে 12 হাজার মানুষ। সময় সংবাদ, জামালপুর। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়েছে। রপ্তানিকারক দেশের জটিলতা আর দেশের মিল থেকে সরবরাহ বন্ধ, এ ধরনের নানা অজুহাতে চরমভাবে অস্থির দেশের ভোগ্যপণ্যের বাজার। আদা, রসুন, পেঁয়াজ, তেল এবং চিনির সবকিছুরই দাম বাড়ছে লাগামহীনভাবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 2 সপ্তাহ আগেও আদা, রসুন এবং পেঁয়াজের দাম ছিল নিয়ন্ত্রণের মধ্যে, কিন্তু ভারতে বন্যার অজুহাতে পেঁয়াজ এবং চীনে সংকটের অজুহাতে আদা ও রসুনের দাম প্রতিদিনই বাড়ছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ 52 টাকা, আদা 110 টাকা এবং রসুন 95 টাকা দরে বিক্রি হচ্ছে। ইন্ডিয়াতে অতিবৃষ্টি, আপনার যে বন্যা, এরপর হচ্ছে দুর্গাপূজার বন্ধ, এসব কারণে আপনার ভারতীয় ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। চাইনা আদা হচ্ছে 105 থেকে 110 টাকা, আর চাইনা রসুন হচ্ছে 95 থেকে 97 টাকা। কয়েক মাস ধরেই তেলের বাজার যে ঊর্ধ্বগতি, এখনো তা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে বিক্রি করছিলাম সুপার আমরা 136 টাকা, এখন বিক্রি করতেছি 140 টাকা। আন্তর্জাতিক বাজারে তেল নাই, তেলের এখানে বুকিং বেশি। সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দামে চিনি বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে। বর্তমানে মাত্র 2টি মিল থেকে চিনি বাজারে আসছে, বাকি মিলগুলো উৎপাদন বন্ধ রেখেছে বলে অভিযোগ উঠেছে। সিটি মিল আর মেঘনা মিল ছাড়া অন্যান্য মিলের মধ্যে চিনি নাই, চিনির সরবরাহটা কম। তবে কয়েক সপ্তাহ বাড়ার পর চলতি সপ্তাহে ডালের দাম বাড়া কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। যে মসুর ডাল আপনার গত সপ্তাহে 84 টাকা ছিল, সপ্তাহে 84 টাকা আছে বিদেশিটা, আর দেশিটা আপনার প্রকারভেদে 90 থেকে আপনার 102 টাকা পর্যন্ত
আছে। ভারত, মিয়ানমার ও চীন থেকে পেঁয়াজ, আদা, রসুন, ব্রাজিল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে ভোজ্য তেল এবং চিনি আমদানি করে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মা ইলিশ রক্ষায় নদীতে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পাশাপাশি নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদেরও উদ্বুদ্ধ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলার মেঘনা পাড়ে আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। সরাসরি যাচ্ছে তার কাছে। লিটন। সাদিয়া, মা ইলিশ রক্ষার যে অভিযান গত ৩ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়েছে সেটার আজকে চতুর্থ দিন। এই চতুর্থ দিন সকালের অবস্থা যদি বলি, ভোলা সদর উপজেলা আর মৎস্য কর্মকর্তা জামাল হোসাইনের নেতৃত্বে একটি টিম সারা রাত এই সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেছে। অভিযান শেষে তারা এই মুহূর্তে এই ঘাটে ফিরেছেন। তাদের সাথে পুলিশ সদস্যরা রয়েছেন। আসলে তাদের সাথে কথা বলে যেটা জানা গেছে যে সারা রাতভর তারা যে অভিযান পরিচালনা করেছে এই মেঘনা নদীর বিভিন্ন এলাকায়, সেখানে আইন অমান্য করে নদীতে নামার মতো কোনো লোক তারা পায়নি, কোনো জেলে পায়নি। নদী তাদের বর্ণনা অনুযায়ী মেঘনা নদী পুরোটাই ফাঁকা রয়েছে। তবে জেলা সদরের এই চিত্র থাকলেও আমরা কিন্তু চরফেশন, তজুমউদ্দিন এবং মনপুরায় চিত্রটা কিছুটা ভিন্ন দেখেছি গতকালকে সেখান থেকে আইন অমান্যকারী জেলেদের যে বিপুল সংখ্যক জাল সহ 19 জন জেলেকে আটক করেছে, এটা মৎস্য বিভাগ থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি তৎপরতা যে বেড়েছে, পাশাপাশি এই অভিযানের তৃতীয় দিনেই বিপুল সংখ্যক আইন অমান্যকারী করে নদীতে নামার চিত্র আমরা দেখেছি। গত 3 দিনে ভোলা জেলায় 29 জন জেলেকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের কাছ থেকে জব্দ করা হয়েছে 31,000 মিটার কারেন্ট জাল, একটি বেহুন্দি জাল, 2টি ট্রলার এবং প্রায় 1 মেট্রিক টন ইলিশ। এবং এর মধ্যে অধিকাংশই চরফেশন উপজেলাটি সাগরের তীর ঘেঁষে এবং ওইখানে অনেক বড় নদী, মেঘনা তেঁতুলিয়ার আয়তন অনেক বেশি। গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল সন্ধ্যার আগ পর্যন্ত মৎস্য বিভাগ থেকে আমাদেরকে যে তথ্য জানানো হয়েছে, সেখানে দৌলত খান থেকে 3000 মিটার জাল সহ 2 জনকে, বোরহানুদ্দিনে 6 জন, চরফেশনে 8 জন এবং সদর উপজেলায় 3 জন জেলেকে এই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে এবং এদের সবাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে। আর এমনিতেই প্রশাসনের তৎপরতার কথা যদি বলি, প্রশাসনের তৎপরতা আর রয়েছে তৎপরতা আমরা ব্যাপক দেখছি, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ যৌথ সমন্বিতভাবে তাদের এই তৎপরতাগুলো চালিয়ে যাচ্ছেন। আর জেলেদের যে দাবিটা রয়েছে যে তাদের এই অভিযানের সময় তারা যেন সরকারি যে সহায়তা, তারা যে দীর্ঘদিন এই কর্মহীন থাকে, এই কর্মহীন থাকাকালীন সময় সরকারি যে সহায়তাটা যেন অভিযানের শুরুতে তাদেরকে দেয়া হয়, তাহলে তারা স্ত্রী সন্তানদের নিয়ে এবং পরিবার পরিজন নিয়ে ভালোভাবে এই অভিযানটি পরিচালনা করতে পারবে। নিষেধাজ্ঞা মেনে নদীতে যাওয়া থেকে বিরত থাকা যাবে। আমরা জেলা প্রশাসনের সূত্রে জানতে পেরেছি যে তারা অভিযানের শুরুতেই সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ে যে বরাদ্দগুলো রয়েছে সে বরাদ্দগুলোকে সার করেছেন, কিন্তু এখন পর্যন্ত গতকাল পর্যন্ত কোনো উপজেলায় এই জেলেদের এই খাদ্য সহায়তা বিতরণ করা শুরু হয়নি। এবছর এই মা ইলিশ রক্ষা অভিযানের সময় ভোলা জেলায় 1,30,000 জেলের জন্য 2,640 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এগুলো প্রত্যেকটা জেলেকে 20 কেজি করে এই চাল দেওয়ার কথা রয়েছে। তো জেলেরা আসলে যারা এই নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে যাচ্ছে, তারা আসলে পরিবার পরিজনের প্রয়োজনেই যাচ্ছে। ঋণের কিস্তি, এনজিওর ঋণের কিস্তি পরিশোধ করবার জন্য তারা আসলে এই নদীতে যাচ্ছে। আটককৃত জেলেরা এমন তথ্যই দিচ্ছেন। তো আজকে সকাল পর্যন্ত ভোলার মেঘনাপাড়ের এই ছিল চিত্র মা ইলিশ রক্ষা অভিযানের। সাদিয়া। ভোলার মেঘনাপাড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন লিটন।
আধুনিক প্রযুক্তির অভাবে ঠাকুরগাঁওয়ে বন্ধ হয়ে গেছে প্রায় 1700 হাস্কিং মিল। বেকার হয়ে পড়েছেন অর্ধ লক্ষাধিক শ্রমিক। এ অবস্থায় সরকারি সহযোগিতায় আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব বলে জানান মিল মালিকরা। ঠাকুরগাঁও প্রতিনিধি জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। একটা সময় কর্মচাঞ্চল্য থাকলেও এসব ধান ভাঙার মিলগুলোতে এখন নিস্তব্ধতা। লোকসান আর ঋণের বোঝায় হাস্কিং মিলগুলো বন্ধ করে দিয়েছেন মালিকরা। নষ্ট হচ্ছে কারখানার অবকাঠামো ও বিভিন্ন সরঞ্জাম। বছরের পর বছর অব্যবহৃত থাকায় ঝোপে পরিণত হয়েছে চাতালগুলো। মিল বন্ধ হওয়ায় বেকার হয়েছেন 50,000-এর বেশি শ্রমিক। এখন মানবেতর দিন কাটছে তাদের। বছরে 4 মাস বা 3 মাস আমরা কাজ করি, বাকি দিনগুলা কাজের জন্য আমাদেরকে মানুষের দ্বারা যাইতে হয়। মিলে কাজ নাই, এখন আমরা বহুত বেকার হয়ে আছি। হাস্কিং মিলগুলো যদি চালু থাকতো তাহলে আমরা সুন্দর কাজ কাম করতে পারতাম। আমরা বেচা কিনা করতে পারতেছি না, এদিকে ব্যাংকে ঋণগ্রস্ত হয়ে গেছি। যদি সরকার সহযোগিতা করে তাহলে আমরা চাল উৎপাদন করতে পারবো। সময়ের সঙ্গে আধুনিকায়ন করা হয়নি মিলের প্রযুক্তিতে। সরকারি সহায়তা পেলে আধুনিক ছাঁটাই মেশিন স্থাপন করলে মালিক শ্রমিকদের ঘুরে দাঁড়ানো সম্ভব বলে জানান বন্ধ মিল মালিকরা। সরকার যদি একটা সহযোগিতা করে সেক্ষেত্রে হয়তো ইনারা আবার নতুন করে তাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান প্রাণপ্রিয়ভাবে আবার নতুন করে চালু করতে পারবে। আর আবেদন করলে মিল মালিকদের সহযোগিতার আশ্বাস দেয় জেলা খাদ্য বিভাগ। তাদের যদি সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা আসে আমাদের কাছে, আমরা অবশ্যই সরকারের কাছে আমাদের এই প্রস্তাবনাগুলো পেশ করব। সরকার অবশ্যই এটা পজিটিভলি নেবেন। জেলা খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী 5টি উপজেলায় 1425টি হাস্কিং এবং 22টি অটো মিলের লাইসেন্স আছে। অটো মিলগুলো চালু থাকলেও হাস্কিং মিল টিকে আছে মাত্র 40টি। সময় সংবাদ, ঠাকুরগাঁও। নানা প্রতিকূলতা পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছে দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার। একসময়ের রুগ্ন খামার এখন হৃষ্টপুষ্ট মহিষে পরিপূর্ণ। প্রতি বছরে বাড়ছে মহিষের প্রজনন। উপকূলীয় অঞ্চলে দেশীয় মহিষের উৎপাদন বৃদ্ধি ও জাত উন্নয়নে এ খামার অগ্রণী ভূমিকা পালন করছে। খামারের পরিধি আরও বাড়াতে ভারত থেকে 160টি মহিষ আনার প্রক্রিয়া চলছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। ভোর হলেই মহিষের পরিচর্যা ও দুধ সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পড়েন খামারি ও কর্মচারীরা। পরে ঘাস খাওয়াতে মহিষগুলোকে মাঠে নিয়ে যান তারা। দেশের বৃহৎ এই খামারে নীলি, মুরা, ইটালিয়ান, যাত্রাবাদী ও দেশি জাতের 422টি মহিষ রয়েছে। মহিষের জন্য দানাদার খাবারের পাশাপাশি 50 একর জমিতে জার্মান, নেপিয়ার, পাচং সহ 5টি জাতের ঘাসের চাষ করা হয়। মহিষগুলোকে লালন পালন ও দেখভালের জন্য অর্ধশতাধিক কর্মচারী কাজ করছেন এ মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে। আমরা সকাল 7টায় এসে জয়েন করার পরে মহিষগুলো ছাড়িয়ে দিয়ে নিয়ে মাঠে যায় ঘাস খাওয়ায়, গা ধোয়ানো হয়, গোবর ফেলানো হয়, খাবার দেওয়া হয়। এগুলো যাবতীয় কাজ যেগুলো আমরা এগুলো করি। যথাযথ পুষ্টিকর খাবার পাওয়ায় মহিষগুলো হৃষ্টপুষ্ট হচ্ছে বলে জানালেন খামারের কর্মকর্তারা। মহিষগুলো নিয়মিত ছাড়া হয়, খাওয়ায়, একেবারে বিপ ফ্যাটিনি, হৃষ্টপুষ্টকরণ যে এর মধ্যে দেখতে মনে হয়। উন্নত জাতের মহিষের সিমেন্ট নিয়ে এই খামারে কৃত্রিমভাবে প্রতি বছর 60 থেকে 70টি বাচ্চা উৎপাদন করা হয়। খামারটির আরও প্রসারে ভারত থেকে মুরা জাতের 160টি মহিষ আনার প্রক্রিয়া চলছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ বিভাগের শীর্ষ কর্মকর্তা। দেশি মহিষের সাথে উন্নত জাতের মহিষের ন্যাচারাল ব্রিডিং করাইয়ে মহিষের জাতটাকে উন্নত করা, দেশি মহিষের জাতটাকে, এবং যাতে এলাকার মানুষ একটু দুধ উৎপাদন এবং মাংস উৎপাদন বৃদ্ধি পায়। দেশীয় মহিষের জাত উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য 1984-85 অর্থ বছরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাতে 95 একর জমির ওপর দেশের একমাত্র এই মহিষ প্রজনন ও উন্নয়ন খামারটি গড়ে তোলা হয়। সময় সংবাদ, বাগেরহাট। শীতের আমেজ পুরোপুরি বোঝা না গেলেও বগুড়ার হাট বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা ও লাউ সহ শীতের বিভিন্ন শাকসবজি দেখা গেলেও সরবরাহ কম, তাই চড়া দামে বিক্রি হচ্ছে এসব। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেশি বলে মনে করছেন ক্রেতা বিক্রেতারা। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। আগাম জাতের শীতের সবজি চাষিদের মুখে এনেছে আনন্দের হাসি। ফুলকপি 90 টাকা, শিম 80 টাকা, মূলা 30 টাকা কেজি দরে বিক্রি করে হাসি মুখে বাড়ি ফিরছেন কৃষকরা। সবজি চাষিরা বলছেন এবার সারা বছর কোনো না কোনো সবজি চাষ করে লাভবান হয়েছেন তারা। মূলা, কপি, বাগুন সব ডালের দাম আমরা ভালো পাইছি। দাম ভালোই আছে, 1200 টাকা বিক্রি হচ্ছে। 30 টাকা কেজি,
আল্লাহ দিলে ভালোই লাভ আছে। দীর্ঘদিন করোনার প্রভাব কেটে হাট বাজারগুলো আবার জমতে শুরু করেছে। পাইকাররা সবজি কিনে দূর দূরান্তে মোকামে পাঠাচ্ছেন। কপি 90 টাকা 100 টাকা কেজি, সিম 100 টাকা কেজি, মূলা 30 টাকা কেজি। বেগুন কিনছি হলো 15-16 টাকা কেজি, মূলা কিনছি হলো 1100 টাকা মন। এখন মালের দাম বৃদ্ধি আছে, এখন এই মাল বিক্রি করে আমরা 2-4 টাকা রোজগার করতে পারছি। প্রতিদিন এ বাজারে জেলার বিভিন্ন স্থান থেকে 50 থেকে 60 ট্রাক সবজি সরবরাহ হয়। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। ভোর থেকেই জমে ওঠে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ত। কৃষকদের উৎপাদিত সবজি কিনতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ছুটে আসেন পাইকাররা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সবজির আড়তে আছেন সহকর্মী রিঙ্কু কুন্টু। সরাসরি যাচ্ছে তার কাছে। রিঙ্কু, থেকে বিভিন্ন উপজেলার যারা খুচরা বিক্রেতা আসলে যারা বিভিন্ন হাট বাজারে খুচরা বিক্রি করে থাকেন, তারা কিন্তু এখান থেকে ক্রয় করে কিন্তু এই সবজিগুলো এখান থেকে কিনে নিয়ে তারা খুচরা দামে বিক্রি করে থাকে। এবং এই আড়তটি কিন্তু সকাল 7টা থেকে শুরু হয় এবং বেচা কেনা চলে সকাল 9টা থেকে 9:30 পর্যন্ত। আমরা দেখি যে বিভিন্ন প্রকার সবজিতে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আড়তটি এবং বিভিন্ন ধরনের আমরা দেখছি যে আগাম যে সকল শীতের সবজি রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে কেনাবেচা চলছে এবং এখন পুরো কেনাবেচা চলছে এবং প্রতিটি জিনিসেই কিন্তু সব যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু নিয়ে যাচ্ছে। কিন্তু বিশেষ করে আমরা আজকে যেটি দেখছি যে কাঁচামরিচের দাম কিন্তু অনেকটাই বেশি, কারণ এখন কাঁচামরিচ আজকের দাম যদি আপনাকে বলি 130 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং এছাড়া আলু বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা, আদা বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, শসা বিক্রি হচ্ছে 30 টাকা এবং শীতকালীন যে সকল আগাম সবজি রয়েছে সেগুলো মধ্যে আমি যদি বলি ফুলকপি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে এবং পাতাকপি বিক্রি হচ্ছে 50 টাকা, পটল বিক্রি হচ্ছে 30 টাকা এবং করলা 40 থেকে 50 এবং এগুলো কিন্তু সবগুলো পাইকারি দামে, কারণ এখানে যেহেতু এটি বড় পাইকারি আড়ত সেই জন্য এখানে পাইকারি দামে বিক্রি করে এবং সর্বনিম্ন যদি কেউ যদি নিতে চায় তাহলে 5 কেজি ছাড়া কিন্তু এখানে বিক্রি করা হয় না। আমি যদি একজন বিক্রেতার সাথে অর্থাৎ আড়তদারের সাথে কথা বলি যে আপনি আজকের বাজার দাম একটু বলবেন এবং শীতকালীন যে সকল আগাম সবজি রয়েছে সেগুলোর বাজার দাম কেমন আছে? শীতকালীন সবজি আস্তে আস্তে সবগুলো আসা শুরু করছে। যেমন আপনার ফুলকপি আসতেছে, ফুলকপি আমরা বিক্রি করছি 60 থেকে 70 টাকা কেজি ফুলকপি। আবার নতুন নতুন সবজি ভিতরে সিম আসতেছে, আমরা হলো 50 থেকে 60 টাকা 60 টাকা বিক্রি করতেছি। আর আপনার নতুন সবজির ভিতরে আর মাথাকপি আসতেছে, মাথাগুলো আমরা বিক্রি করতেছি আমরা 50 টাকা কেজি। জি সাজি, আপনি শুনছিলেন যে সব ধরনের যে সকল শীতকালীন সবজি রয়েছে সেগুলো কিন্তু এখানে উঠেছে এবং শীতকালীন যে সকল আগাম সবজি রয়েছে সেগুলোর দাম একটু বেশি, তাছাড়া অন্যান্য সবজির দাম কিন্তু আসলে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে এবং এইখানে আমরা দেখছি যে এই এখন পুরো দমে বেচা কেনা চলছে এবং এখান থেকে যে সকল খুচরা ব্যবসায়ীরা যারা হাট বাজার বিক্রি তারা কিন্তু এখানে ক্রয় করে বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে থাকে এবং আমি যদি বলি যে এখানে প্রতিদিন প্রায় 20 থেকে 30 লাখ টাকা কিন্তু সবজি ক্রয় বিক্রয় করা হয় এবং এখানে মোট 100টি দোকান রয়েছে যেখানে সকাল 7টা থেকে শুরু করে 9টা 9:30 পর্যন্ত কেনাকাটা হয় এবং প্রতিদিন কৃষকেরা প্রতিদিন তাদের উৎপাদিত সবজিগুলো এই আড়তে নিয়ে আসে এবং এখান থেকে কিন্তু আসলে বিক্রি করা হয়। আমরা দেখতে পাচ্ছি লেবু কিন্তু এখানে বেশ দাম আছে, ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে এবং পাশাপাশি সিম দেখছি যে সকল যেটি শীতকালীন আগাম সবজি সেটি কিন্তু রয়েছে এবং সেই সিমের দাম কিন্তু একটু বেশি, কারণ আমরা দেখছি যে 70 টাকা কেজি করে বিক্রি হচ্ছে এবং এইখানে সবচেয়ে বড় জেলার একটি পাইকারি সবজির আড়ত এবং এখানে এই আড়তটি হচ্ছে যে এই সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ত এবং এইখানে শীতকালীন সবজি কিন্তু এখন আসতে শুরু করেছে, কারণ আপনি জানেন যে সিরাজগঞ্জ জেলার যে কোনো উপজেলা রয়েছে, চরাঞ্চল রয়েছে, সেগুলো সেখানে কিন্তু আসলে শীতকালীন সবজির চাষ হচ্ছে এবং পরবর্তীতে শীতকালীন সবজির এখন একটু দাম কম এবং আমদানি যত বেশি হবে অর্থাৎ সরবরাহ যত বাড়বে তত কিন্তু এই শীতকালীন সবজির দাম কমবে বলে জানিয়েছে আড়তদাররা। তো এই ছিল সিরাজগঞ্জের সবচেয়ে বড় পাইকারি বাজার পৌর পাইকারি সবজি আড়ত থেকে আমার কাছে আজকের সবজির বাজারের সবচেয়ে খবর। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিঙ্কু কুন্টু। জয়পুরহাটে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধুর মুরাল। গতকাল বিকেলে মুরালটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আফতাব আলী শেখ। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আত্মত্যাগকে স্মরণ করিয়ে দিতে এই মুরাল ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। পরে সেখানে একটি বনজ গাছের চারা রোপণ করা হয়। এছাড়া বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর গাড়িতে হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র সহ অন্যান্য নেতারা। পরে উপজেলা পরিষদ কার্যালয়ে ইউএনওর মাধ্যমে রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ হাইকমিশনের স্মারকলিপি দেওয়া হয়। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গতকাল বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলায় বদেশ্বরী শক্তিপীঠ মন্দির চত্বরে শান্তি ও সম্প্রীতিমূলক ধর্মসভায় কথা বলেন তিনি। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য দেশব্যাপী কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার SM শফিকুল ইসলাম সহ পূজা উদযাপন কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় এক মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল দুপুরে কসবা উপজেলার কামালপুর গ্রামে এ মানববন্ধন করেন স্থানীয়রা। এ সময় বক্তারা অভিযোগ করেন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়ার ছেলে সেলিম মিয়ার পৈতৃক জায়গা জোর করে দখলের চেষ্টা করে একই এলাকার মোহাম্মদ নুরুল হক। পরে গ্রামবাসীর বাধার মুখে দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী সেলিম মিয়া বাদী হয়ে নুরুল হককে প্রধান আসামি করে 7 জনের নামে কসবা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনকারীরা। অপহরণের 3 দিন পর ঢাকার 2 পোশাক শ্রমিককে উদ্ধার করেছে র্যাব 13। গ্রেফতার করা হয়েছে 2 অপহরণকারীকে। গতকাল দুপুরে রংপুরের সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অপহরণকারী চক্রের রঞ্জু মিয়া 2 গার্মেন্টস কর্মীর সাথে ফোনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। 3রা অক্টোবর তাদের ঢাকা থেকে কুড়িগ্রামের নাগেশ্বরীর চর ধাওড়াকুঠি গ্রামে নিয়ে এসে আটকে রেখে 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে অপহরণকারী জুবাইদুল আলম ও আশরাফুল আলমকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় অপহৃত 2 জনকে। চক্রের দলনেতা রঞ্জু মিয়াকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে র্যাব। আপনাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তারা এই ঢাকা, তারপর নারায়ণগঞ্জ, বিভিন্ন জেলা থেকে তারা সরল বিশ্বাসে সাধারণ মানুষকে তারা এই বন্ধুত্বের ফাঁদে ফেলে আমন্ত্রণ দাওয়াতের মাধ্যমে এই দুর্গম চরাঞ্চলে নিয়ে আসে এবং তাদেরকে তারা অপহরণ করে এবং মুক্তিপণ দাবি করে থাকে। মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বুধবার ভোরে ঘট স্থাপন, বিশেষ পূজা আর মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চণ্ডী পাঠের মধ্য দিয়ে দুর্গাকে আবাহন করা হয়। আফরোজা মৌটুসির রিপোর্ট। উলুধ্বনি আর চণ্ডীপাঠের মাধ্যমে মহামায়া দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে আবাহন জানানো হয় মর্তে। বুধবার ভোর থেকেই দুর্গাকে আগমন জানাতে তাই শুরু হলো ভক্তদের ক্ষণগণনা। এদিনই দেবী দুর্গার চক্ষুদান করা হয়। রাজধানীর মন্দিরে মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পূজার। মঙ্গল কামনা ও রোগমুক্তি চেয়ে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মা এবার আসছেন ও ঘটকে এবং যাচ্ছেন দোলায়। আমরা বিশ্বাস করি মা যখন দোলায় যান তখন পৃথিবী থেকে জরা বাঁধি সবকিছু নিয়ে চলে যান। এবার আমাদের প্ল্যানিং আরো বেটার এবং হোপফুলি এবার পূজা উদযাপন আরো সুন্দরভাবে হবে, সবাই একসাথে হবে। দেবীকে বরণ করে নিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সকল দুঃখ কষ্টের মাঝেও দেবী দুর্গা আশার আলো। যেমন করে অসুর বধ করেছিলেন তিনি, ঠিক তেমনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন দুর্গা, এমনটাই প্রত্যাশা হিন্দু ধর্মাবলম্বীদের। গুলশান বনানী সার্বজনীন পূজা মণ্ডপ থেকে আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রতি বছরের মতো এবছরও পশ্চিমবঙ্গের পূজা মণ্ডপ উদ্বোধনে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মহালয়ার সন্ধ্যা থেকেই একের পর এক মণ্ডপ উদ্বোধন করেন তিনি। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুব্রত আচার্য।
দক্ষিণ কলকাতার মুদিয়ালি এলাকার শিব মন্দির সার্বজনীন দুর্গাপূজা উৎসব কমিটির পূজা এবছর 85তম বছরে পা রাখল। করোনার কারণে এবার তাদের আয়োজন কিছুটা কম হলেও মহামারী সংকট থেকে উত্তরণের যাত্রাকে প্রতিপাদ্য করে আলোচনায় উঠে এসেছে পূজার এই আয়োজক ক্লাবটি। বিশ্বের বৃহত্তম লকডাউন ছিল ভারতে টানা 68 দিন, আর তখন হাজার হাজার শ্রমিক এক রাজ্য থেকে অন্য রাজ্যে আটকে গিয়েছিলেন আর পড়েছিলেন চরম মানবিক সংকটে। আর সেই সংকটের ছবি এক বছর পর উঠে এলো দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এই দুর্গা উৎসব কমিটির থিমে। ব্যতিক্রমী এই পূজার আয়োজন নিয়ে কথা বললেন এখানকার শিল্পী ও ক্লাব কর্মকর্তারা। আদতে আমরা করছি হচ্ছে মা দুর্গার আরাধনা, তার বাইরে যেটা করছি সেটা হচ্ছে আমার সারা বছরের চিন্তা ভাবনা, বহু মানুষকে নিয়ে যে আমরা একটা কাজ করছি, যে এগিয়ে নিয়ে যাচ্ছি। পুজো একটা আনন্দের ব্যাপার, মানে পুজোটা খালি অঞ্জলি দিলাম বা সেরকম ব্যাপার না। পুজোতে খাওয়া দাওয়া হই হুল্লোড় করে লোকজন প্যান্ডেল হপিং এগুলো সমস্ত একটা পুজোর অঙ্গ। প্রতি বছরের মতো মহালয়ার দেবী পক্ষ থেকেই পূজা মণ্ডপের উদ্বোধন শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যার পর থেকে তিনি 3টি বড় মণ্ডপের উদ্বোধন করেন। এবং অগ্রণী ভূতলে খুব ভালো কাজ হয়। এবারে যে ভাড়াটা হচ্ছে বা পুজোর প্যান্ডেল যেভাবে হয়েছে খুবই ভালো হয়েছে। আমার কাছে আমি যখনই এখানে আসি। ফোরাম ফর দুর্গাপুজো কমিটির হিসেব মতে কলকাতায় এবার বড় মণ্ডপের সংখ্যা 360টি। আদালতের নির্দেশে করোনার কারণে এবার সব মণ্ডপ থাকবে দর্শনার্থী শূন্য। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ। দিন দিন আয় কমছে ফেসবুকের। শেয়ারের পতন, ব্যবহারকারীদের শঙ্কা ও অনীহা এর সংকট আরও প্রকট করছে সামাজিক মাধ্যমটির জন্য। গেল সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত 15% শেয়ার কমেছে, যার একটা বড় অংশই 6 ঘন্টা বন্ধ থাকার পর। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। প্রতি সেকেন্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আয় $3,700। ছোট্ট একটি তথ্যই বলে দেয় কত বিশাল আয় এই সোশ্যাল সাইটটির, যার হিসেব হয় সেকেন্ডে। গেল সোমবার বিভ্রাটের কবলে পড়ে যে 6 ঘন্টা ফেসবুক বন্ধ ছিল, ওই সময়ে পুঁজিবাজারে কোম্পানিটির দরপতনে মার্ক জাকারবার্গের সম্পদের অর্থমূল্য কমে গেছে $600 কোটি, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 51,000 কোটি টাকা। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের শীর্ষ এই সোশ্যাল মিডিয়া কোম্পানির শেয়ারের দরপতনের কারণে বিশ্বের ধনী ব্যক্তির তালিকাতেও এক ধাপ নিচে নেমে গেছেন জাকারবার্গ। এটা শুধু ফেসবুকের লাভ ক্ষতির বিষয় নয়, সাইটটি বিশ্বব্যাপী ডাউন থাকায় বড় ধরনের আঘাত এসেছে ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের ওপরও। অপ্রত্যাশিত এই বিভ্রাটের সময় ফেসবুকের বিজ্ঞাপনের আয়ও প্রভাবিত হয়েছে, তৈরি হয়েছে আস্থার সংকট। বিশেষজ্ঞরা বলছেন ফেসবুকের ওপর এটি সবচেয়ে বড় ধরনের আঘাত। ডাউন টাইম চলা অবস্থায় সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকের হাত থেকে কেবল বিজ্ঞাপনের আয় কতটা কমে গেছে তা জানতে আগ্রহী ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট স্নোপস বলছে এই অঙ্কটা অন্তত $66 মিলিয়ন। এই তথ্য বের করার জন্য ফেসবুকের সাম্প্রতিক ত্রৈমাসিক প্রতিবেদন দেখেছে স্নোপস। চলতি বছর 30 জুন 3 মাসের সময়কালে $28.6 বিলিয়ন বিজ্ঞাপন থেকে আয় করার তথ্য প্রকাশ করেছে ফেসবুক। স্নোপস আরও বলছে দৈনিক $318 মিলিয়ন বিজ্ঞাপন থেকে আয় করে ফেসবুক। সে অনুসারে ফেসবুক ঘন্টায় বিজ্ঞাপন থেকে আয় করে প্রায় $13 মিলিয়ন, মিনিটে $2,20,000 এবং সেকেন্ডে $3,700। যে 6 ঘন্টা বন্ধ ছিল ফেসবুক, এই সময়ে বিজ্ঞাপনের আয় থেকে বঞ্চিত হয়েছে। এতে বিজ্ঞাপন থেকে ক্ষতি হয়েছে $66 মিলিয়ন। একে তো নানা দিক থেকে আয় কমছে ফেসবুকের, অন্যদিকে অনলাইনে ভুয়া তথ্যের প্রচারণা, মিথ্যাচার, সহিংসতা, উস্কে দেওয়া, শিশুদের পড়াশোনার ক্ষতি সৃষ্টির মতো নানা অভিযোগের তীর ফেসবুকের দিকে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির জন্য নেমে এসেছে উভয় সংকটের ঘনঘটা।
এদিকে ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গ সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেনের ফেসবুক সম্পর্কে সাক্ষাৎকার ও ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে পাল্টা জবাবে বলেছেন, ফেসবুক মানুষের নিরাপত্তার চেয়ে লাভের দিক বেশি নজর দেয়, এই তথ্য সঠিক নয়। একই মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম মাধ্যমটি কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে বলেও উল্লেখ করার বিষয়ে জাকারবার্গ বলেন, এসব দাবির কোনো ভিত্তি নেই। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। জার্মানি থেকে অবৈধ ৮০০-র বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বার্লিনের বাংলাদেশ দূতাবাস। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানান, জার্মানি ও ইইউর চাপের মুখে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের কারণেই তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও দেশের ভাবমূর্তির কী অবস্থা হবে তা জানাচ্ছেন বিটু বড়ুয়া। দালালদের খপ্পরে পড়ে জার্মানিতে অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের দায়ে দেশটির অভিবাসন বিরোধী কর্তৃপক্ষের ধরপাকড়ে আটক হওয়া প্রায় ৮০০-রও বেশি অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাতে সব প্রক্রিয়া শেষ করেছে বার্লিনের বাংলাদেশ দূতাবাস। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া সময় সংবাদকে বলেন, ইউরোপীয় ইউনিয়ন সহ জার্মান প্রশাসনের চাপে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো বিকল্পই ছিল না। রাষ্ট্রদূত আরও জানান, সবকিছু ঠিক থাকলে ২৬শে অক্টোবর প্রথম ধাপে অর্ধশত অভিবাসনে ব্যর্থ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আর ওই দিনটিতে যাত্রাপথে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বার্লিনের বাংলাদেশ দূতাবাসে ভিসার আবেদন করেছেন ১৫০ জনের জার্মানির বিশেষ এক বাহিনী। এখন পর্যন্ত ৮১৬ জনের তালিকা আছে। তো এর মধ্যে আমাদের দেশ থেকে এসবি এরা ৭১৭ জনের ভেরিফাই করে দিয়েছে। তো এই ভেরিফাই করা কেসগুলির মধ্যে ৪৪০ জনের মতো আমরা অলরেডি ট্রাভেল পারমিট ইস্যু করে দিয়েছি। অভিবাসন প্রত্যাশী অবৈধ বাংলাদেশিদের কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য বন্ধু জার্মানির সাথে সম্পর্কে ফাটল ধরবে কিনা এমন প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, সম্পর্কে ভাঙন নয়, বরং দুদেশের মধ্যে চলমান সম্পর্ক আরও জোরদার করতেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দালালদের খপ্পরে পড়ে বা অসাধু ম্যানপাওয়ার ব্যবসায়ীদের মাধ্যমে যেন কাজের সন্ধান না করে এইভাবে দেশ দেশ ঘুরে ইউরোপের কোনো দেশে না আসে। বাংলাদেশ দূতাবাস সবসময়ই প্রস্তুত, যারা বৈধভাবে আসবে তাদের নানা সমস্যা কিংবা তাদের নানা চাওয়া পাওয়া সেটা আমরা সহযোগিতা করতে পারি। এ সময় রাষ্ট্রদূত আরও জানান, অভিবাসন প্রত্যাশীদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, রাষ্ট্র যদি তরুণ বেকারদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করে তাহলে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের ঢলে যেমন ভাটা পড়বে, তেমনি দেশের ভাবমূর্তিও রক্ষা হবে। জার্মানি থেকে বিটু বড়ুয়া। তরুণদের মডার্নার করোনা টিকা দেয়া স্থগিত করেছে সুইডেন ও ডেনমার্ক। ভ্যাকসিনের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার খবর আসার পর স্থানীয় সময় বুধবার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেয় দেশ দুটি। এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিশ্বের অনেক দেশের কাছেই করোনার টিকা এখনও সোনার হরিণ। এক ডোজ টিকা পেতে বিশ্বের ধনী দেশের দাঁড়ে দাঁড়ে ঘুরেও মিলছে না টিকা। অন্যদিকে উল্টো চিত্র ইউরোপের দেশ সুইডেন আর ডেনমার্কের। দেশ দুটো তরুণদের মডার্নার টিকা দেয়া স্থগিত ঘোষণা করেছে। ইউরোপের একাধিক দেশে মডার্নার ভ্যাকসিন নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় হৃৎপিণ্ডের পেশিতে প্রদাহের ঝুঁকি বেড়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে। এমন তথ্য পাওয়ার পরপরই 18 বছরের কম বয়সীদের মডার্নার টিকা আর না দেওয়ার সিদ্ধান্ত নেয় ডেনিশ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, 4টি নর্ডিক দেশ থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী মডার্না টিকায় হৃদযন্ত্রের প্রবাহ বাড়ার ঝুঁকি রয়েছে। নর্ডিক দেশগুলো থেকে পাওয়া প্রাথমিক তথ্য ইউরোপীয় মেডিসিন এজেন্সির সংশ্লিষ্ট কমিটিতেও পাঠানো হয়েছে। সেখানেই পুরো বিষয়টি পর্যালোচনা করা হবে বলেও জানায় তারা। এদিকে হৃদযন্ত্রের প্রবাহ বাড়ার ঝুঁকির কারণে ইউরোপের আরেক দেশ সুইডেনেও 30 বছর ও এর চেয়ে কম বয়সীদের মডার্নার টিকা দেয়া স্থগিত করা হয়েছে। বুধবার সুইডিশ জনস্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সুইডেনের প্রধান মহামারী বিশেষজ্ঞ অ্যান্ডার্স টেগনেল জানান, বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা। সুইডিশ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তরুণদের জন্য মডার্নার পরিবর্তে ফাইজারের টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেশটিতে আগামী 1 ডিসেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
গেল জুলাই মাসে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি 12 থেকে 17 বছর বয়সীদের মডার্না টিকা প্রয়োগের অনুমতি দেয়, যা ছিল 18 বছরের কম বয়সীদের জন্য টিকার প্রথম অনুমোদন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। Steeltech, it's all about stainless style. জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠে বিলুপ্ত হয়ে গেছে প্রায় 14% প্রবাল প্রাচীর। টানা 9 বছরের পরিসংখ্যানে এমন ভয়ঙ্কর তথ্য দিল জাতিসংঘের গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্ক। পৃথিবীর উষ্ণতার সঙ্গে সঙ্গে বাড়ছে সাগরের উষ্ণতাও, আর তাতেই হারিয়ে যাচ্ছে এসব প্রবাল প্রাচীর। জলবায়ু পরিবর্তন ভাবাচ্ছে মানুষকে, তবে মিলছে না কোনো সমাধান। দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। সম্প্রতি এক গবেষণায় উঠে আসে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠে বিলুপ্ত হয়ে গেছে প্রায় 14% প্রবাল প্রাচীর। সমুদ্রপৃষ্ঠে এর আয়তন 11,700 বর্গ কিলোমিটারের মতো। সম্প্রতি এই তথ্য প্রকাশিত হয় জাতিসংঘের গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্কের এক প্রতিবেদনে। এতে আরও বলা হয়, সবচেয়ে বেশি প্রবাল প্রাচীর বিলুপ্ত হয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিমাঞ্চলীয় ভারত মহাসাগর ও পারস্য উপসাগরীয় এলাকায়। তবে এভাবে চলতে থাকলে সমুদ্রপৃষ্ঠ থেকে আরও বিশাল এলাকা জুড়ে প্রবাল প্রাচীর বিলীন হয়ে যাবে বলেও সতর্ক করেছে সংস্থাটি। 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত বিশ্বের 10টি অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উপর গবেষণা করা হয়। মূলত রং পরিবর্তনের কারণেই বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রবাল প্রাচীরগুলো। সাগরে বেড়ে যাওয়া পানির উষ্ণতা প্রবালের টিস্যুতে থাকা রঙিন শ্যাওলা বের করে দেয়, আর তাতেই প্রবালের রং পরিবর্তন হয়ে মারা যায় প্রবালগুলো। এছাড়াও প্রবাল প্রাচীর বিলুপ্ত হওয়ার পেছনে বৈশ্বিক উষ্ণতা বাড়ার পাশাপাশি অতিরিক্ত মাছ ধরা, পানিতে ক্ষতিকর পদার্থ মিশে যাওয়াকে দায়ী বলে মনে করেন আবহাওয়াবিদরা। অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স জানায়, এভাবে চলতে থাকলে সমুদ্রপৃষ্ঠ থেকে আরও বিশাল এলাকা জুড়ে প্রবাল প্রাচীর বিলীন হয়ে যাবে। এর ফলে বিলুপ্ত হবে সামুদ্রিক অনেক জীব। এছাড়া এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এর ভয়াবহতা আরও বাড়বে বলেও সতর্ক করেছে সংস্থাটি। জিনিয়া শেখ, সময় সংবাদ। পরিবার, পরিজন আর মা বাবার সুখের জন্য নিজ জন্মস্থান ছেড়ে প্রবাসে পাড়ি জমান বহু বাংলাদেশি। নিজের জন্মদাতা মা বাবার মুখে হাসি ফোটাতে প্রবাসের কষ্টের জীবন বেছে নেন তারা। যে মা বাবার কারণে পৃথিবীর আলোর মুখ দেখে সন্তান, আর সে মা বাবার শেষ বিদায় প্রবাস জীবনের কারণে বিদায় বেলায় কবরে দুমুঠো মাটি না দেওয়ার দুঃখ বয়ে বেড়ান প্রবাসীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতার প্রবাসী নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার মোহাম্মদ সোহেল 7 বছর কর্মরত রয়েছেন একটি কোম্পানিতে। করোনা আর নানা জটিলতার কারণে মায়ের মৃত্যুর খবর শুনেও দেশে যেতে পারছেন না তিনি। কান্না বিজড়িত মোবাইল ফোনের ভিডিও কলের মাধ্যমে গর্ভধারিণী মাকে শেষ বিদায় জানান তিনি। কাতারে প্রায় 7 বছর হয়ে গেল, দেশে এখনো যাইনি। এখানে করোনার কারণে যেতে পারিনি এবং যাওয়ার কথা ছিল ডিসেম্বরে, কিন্তু ডিসেম্বরে যাওয়ার আগেই মাকে হারিয়ে ফেলছি। প্রবাস জীবনে এরকম নিষ্ঠুরতম ঘটনা ঘটেছে বহু প্রবাসীর সঙ্গে। জন্মদাতা মা বাবার মৃত্যুর খবর শুনে দেশে ছুটিতে যেতে না পারার দুঃখ বয়ে বেড়াচ্ছেন অনেকেই, কিন্তু শেষ বিদায়ে মা বাবাকে দেখতে না পারার কষ্টে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন প্রবাসীরা। কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। আমি প্রবাসে থাকার কারণে আমি আমার বাবাকে শেষ দেখাটুকু দেখতে পারি নাই। প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে যে মা বাবার সুখের জন্য প্রবাস জীবন বেছে নেন প্রবাসীরা, সেই মা বাবার মৃত্যুর খবর জেনেও যেতে না পারার কষ্ট অনেকেই বয়ে বেড়ান আজীবন। সময় সংবাদ, কাতার। অবছাড়ায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচন। প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির আগের পরিচালনা পরিষদের 25 জনের মধ্যে 19 জনই পুনর্নির্বাচিত হয়েছেন। নতুন মুখ 6 জন, তবে হেরে গেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে বিসিবি কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনের দিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রিকেট বোর্ড কার্যালয়ে নির্বাচনী উত্তাপ ছিল বারুদে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গিয়েছিল
হোম অফ ক্রিকেট। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কাউন্সিলরদের আস্থাভাজন এবং জনপ্রিয়তার শীর্ষে থাকায় ক্লাব ক্যাটাগরি থেকে বিপুল ব্যবধানে নির্বাচিত হবেন এমনটাই ধারণা ছিল সবার। অবশ্য তাই হয়েছে। পাপনের ব্যালটে পড়েছে সর্বোচ্চ 53 ভোট। তবে টানা তৃতীয়বারের মতো সভাপতি হবার আগে এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। কারণ আগের দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। নির্বাচন কাকে বলে আসলে আমি ক্রিকেট বোর্ডে এর আগে দেখিনি। গত দুইবার নির্বাচন হয়নি। আজকে দেখলাম মোটামুটি নির্বাচন প্রক্রিয়াটা সুষ্ঠু ছিল, এটাতে কোনো সন্দেহ নেই, শান্তিপূর্ণ ছিল, মানুষ ভোট দিয়েছে, এটাই হলো বড় কথা। ক্রিকেটের সাথে সম্পৃক্ত লোক আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারাও ক্রিকেটে অনেক অবদান রাখতে পারতো, এরকম অনেকেই আসে নাই। এটা একটা এখনো মনে হয় যে এইবার প্রথমবার দেখে হয়তো তারা একটু সন্দিহান ছিল, বা এই নির্বাচনের পরে সামনে যে কোনো নির্বাচনে সকলেই অংশগ্রহণ করবে, আরো বেশি বেশি অংশগ্রহণ করবে, এটাই আমরা চাই। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির আগের পরিচালনা পর্ষদের 25 জনের মধ্যে 19 জনই পুনর্নির্বাচিত হয়েছেন। যে 6 জন নতুন মুখ তার মধ্যে 5 জনই ক্লাব ক্যাটাগরির আর একজন ঢাকা বিভাগের। এর আগে এনএসসি থেকে 2 জন আর আঞ্চলিক ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আকরাম খান, আজম নাসির, শেখ সোহেল সহ মোট 7 জন। তবে অপ্রত্যাশিতভাবে হেরে গেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বড় পরিধিতে চিন্তা করেছিলাম যে বড় পরিধিতে কাজ করব, সেই সুযোগটা হয়তো হয় নাই, বাট আমি সবসময় ক্রিকেটের সাথে আছি। এমন দোয়া করি যেন বিশেষ করে যারা নতুন পরিচালনা পর্ষদে আসবেন তাদের জন্য সবসময় শুভকামনা, যেন বাংলাদেশ ক্রিকেটকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারে। গতানুগতিক কাজ হচ্ছে, বাট এখন বাংলাদেশের ক্রিকেটের আরেকটা লেভেলে যাওয়ার সময়। তো সেই লক্ষ্যে কাজ করতে হলে আমাদের আউট অফ দ্য বক্স কাজ করতে হবে, আরও এক্সট্রাঅর্ডিনারি কিছু কাজ করতে হবে। সেই কাজগুলিই আমরা করব ইনশাল্লাহ। যেটা নির্বাচন হওয়ার কথা ছিল সে ধরনের নির্বাচনই হয়েছে এবং যোগ্য ক্যান্ডিডেটরাই এসছে, নির্বাচনের মাধ্যমে এসছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এদিকে ক্যাটাগরি 3-এ সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের কাছে 37-3 ভোট ব্যবধানে হেরেছেন সুপরিচিত কোচ নাজমুল আবেদিন ফাহিম। রাজপথের রাজনীতির মতো বিসিবির নির্বাচনের প্রার্থীরা নির্বাচনের আগে দিয়েছিলেন নানা প্রতিশ্রুতি। অতীতে এই প্রতিশ্রুতিগুলো কোনো বাস্তবায়ন ঘটেনি। এবারও নতুন মুখের পাশাপাশি সাবেক সংগঠকরা যারা বিজয়ী হয়েছেন তারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিগুলো যদি বাস্তবায়ন না ঘটে তাহলে দেশের ক্রিকেট উন্নয়ন কিন্তু এক জায়গাতেই থমকে দাঁড়াবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বিসিবির নির্বাচন নয়, যেন স্থানীয় কোনো নির্বাচনের হট্টগোলের চিরচেনা চিত্র। ঢোল, বাদ্য, ভাড়াটের সমর্থক কিংবা নিয়ম নীতির তোয়াক্কা না করা হয়েছে সবই। করোনাকালে স্বাস্থ্যবিধিকে দেখানো হয়েছে বুড়ো আঙুল। ভোট গ্রহণ সুষ্ঠু হলেও বাইরের পরিবেশ ছিল রীতিমতো শঙ্কা জাগানিয়া। প্রশ্ন উঠেছে, করোনা ইস্যুতে বরাবরই সাবধানী বোর্ডের এ কেমন দ্বৈত নীতি, কেন এমন অব্যবস্থাপনা? কোনো রাজনৈতিক মিটিং মিছিল নয়, এটা দেশের সবচাইতে প্রভাবশালী বোর্ডের নির্বাচনের চিত্র। প্রথম দর্শনে যে কেউই বুঝতে পারবেন ওরা কারা। বিসিবির নির্বাচনে সাবেক ক্রিকেটার, সংগঠক, বোর্ড কর্তা থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরাই থাকবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু বোর্ড কার্যালয়ে এত বহিরাগতদের আগমন রীতিমতো করেছে বিস্মিত। দেশে চলছে করোনাকাল, সেজন্য যাতে কম লোকের সমাগম হয় তাই ভোটারদের প্রায় অর্ধেকের বেশি দিয়েছেন পোস্টাল আর ই-ভোট। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এ ব্যাপারে যথেষ্ট সচেতন। তবুও এমন দৃশ্যে হয়তো ভরকে গেছেন খোদ নির্বাচন কমিশনও। স্টেডিয়াম পাড়া এমনিতেই সংরক্ষিত এলাকা, সর্বসাধারণ তো বটেই, গণমাধ্যম কর্মীদের প্রবেশেও আছে বাধ্যবাধকতা। সেখানে ভাড়াটে সমর্থকদের দিয়েই হয়েছে নির্বাচনী ক্যাম্পেইন। একটু যদি দয়া করে মাস্কটা পরতেন। জি, আমরা ফেয়ার ফাইটার্স ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট জনাব ইফতেখার রহমান মিঠু ভাই, তো ওনার জয় আশা করছি আর কি। নজিব ভাইকে অনেক ভালোবাসি, তার সমর্থনে আমরা এখানে আসছি। নজিব ভাই আসলে কে? এই যে এখানের প্রধান। সে কোন ক্যাটাগরিতে নির্বাচন করছে জানেন কি? ওরা খেয়াল নেই। গাজী ভাইয়ের পক্ষ থেকে আসছে। সে কে আপনি বলেন? গাজী টায়ারের থেকে পক্ষ থেকে।
গাজী চাই আর যে তার পক্ষ থেকে আছে। এটা তো বিসিবির নির্বাচন, যদিও রাজনৈতিক কিছু না, এরপরও যে আপনারা মূলত কেন আসছেন? আমরা নেতাকে ভালোবাসি, সেই ভালোবাসার টানে আমরা সবাই এখানে আসছি। ফল ঘোষণার পর গোটা এলাকা রূপ নেয় উৎসবে, কিন্তু বেশিরভাগই অতি উৎসাহীদের মুখে ছিল না মাস্ক, ছিল না স্বাস্থ্যবিধির বালাই। এতে করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যায়। তাই তো প্রশ্ন, এমন পরিস্থিতির দায় কি এড়াতে পারে ক্রিকেট বোর্ড? মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কুরিয়ার কোম্পানির ভুলে সৌদি প্রবাসীদের পাসপোর্টে ওমান দূতাবাসের স্বাক্ষর। বাতিল হলো ৯৯ জনের পাসপোর্ট। বিদেশের মিশনে দক্ষ কর্মকর্তার অভাবকে দুষছে অধিদপ্তর। অস্থির দেশের ভোগ্যপণ্যের বাজার, লাগামহীন পেঁয়াজ, রসুন ও তেলের দাম। সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে বেশিতে বিক্রি হচ্ছে চিনি। বুকিং রেট বৃদ্ধির অজুহাত ব্যবসায়ীদের। ফিল্মি কায়দায় ভবন বেয়ে উঠে টাকার স্বর্ণালংকার চুরি। বিক্রির জন্য আছে নিজস্ব সিন্ডিকেটও। রাজধানী থেকে নজরুলকে গ্রেফতারের পর পুলিশের তথ্য। কেউ মাতৃত্বকালীন ছুটিতে, কেউ অসুস্থতার কথা বলে বিদেশ। কুমিল্লায় কর্মক্ষেত্রে না আসার তালিকায় ২৭ স্কুল শিক্ষকের নাম। ৫ জন বরখাস্ত সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা। এবং জার্মানি থেকে কাগজপত্রহীন ৮ শতাধিক বাংলাদেশকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। ২৬ অক্টোবর আসবে অর্ধশত। অপ্রীতিকর ঘটনা এড়াতে যাত্রাপথে থাকবে বিশেষ বাহিনী। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।